বিসমিল্লাহির রহমানির রহিম। পদার্থবিজ্ঞান বিষয় কোড 212709। এটা মূলত পদার্থবিজ্ঞান 2 অর্থাৎ তাপগতিবিদ্যা ও বিকিরণ সম্পর্কিত যে কোর্সটা রয়েছে সেটা, এবং এই পরীক্ষার জন্য নির্ধারিত সময় 2.5 ঘন্টা অর্থাৎ 2 ঘন্টা 30 মিনিট এবং পূর্ণমান 40। এই কোর্সটার সাথে ক্যালকুলাস 1 কোর্সের পরীক্ষার মানবন্টন এবং সময় একদম একই, অর্থাৎ দুই ক্ষেত্রেই 2 ঘন্টা 30 মিনিট করে সময় দেওয়া হবে এবং পূর্ণমান 40। এবং ক বিভাগের ক্ষেত্রে যে কোনো 8টি প্রশ্নের উত্তর দিতে হবে, 10টি প্রশ্ন থেকে, টোটাল 8 নম্বর। পরীক্ষা 2021 পদার্থবিজ্ঞান 2। আমরা ক বিভাগ দিয়ে শুরু করি। 1 ক, থার্মিস্টর কি? থার্মাল এবং রেজিস্টার এই দুই শব্দ থেকে থার্মিস্টর বা বাংলায় থার্মিস্টর নামের উৎপত্তি। তাপমাত্রা পরিমাপের জন্য অর্ধপরিবাহী নির্মিত সুবেদী রোধকে থার্মিস্টর বলে। খ, পানির ত্রৈধবিন্দুর সংজ্ঞা দাও। 4.58 মিলিমিটার পারদচাপে যে তাপমাত্রায় বিশুদ্ধ বরফ, বিশুদ্ধ পানি এবং বিশুদ্ধ জলীয় বাষ্প তাপীয় সাম্যাবস্থায় থাকে তাকে কোনো বস্তুর বা পানির ত্রৈধবিন্দু বলে। গ, আপেক্ষিক তাপ কাকে বলে? কোনো বস্তুর একক ভরের তাপমাত্রা একক পরিমাণ বাড়াতে বা কমাতে প্রয়োজনীয় তাপকে বলা হয় ওই বস্তুর উপাদানের আপেক্ষিক তাপ। এরপর ঘ নম্বর, বোল্টজম্যান ধ্রুবক কে এর মান লেখ। তো বোল্টজম্যান ধ্রুবক কে এর মান হলো 1.38 × 10⁻23 জুল পার কেলভিন। গ নম্বর, দশাসূত্র বিবৃত করো। কোন সিস্টেমের উপর শুধুমাত্র চাপ ও তাপমাত্রার প্রভাব বিবেচনা করলে সিস্টেমের দশার সংখ্যা ও স্বাতন্ত্র্য সংখ্যার যোগফল ওই সিস্টেমের উপাদান সংখ্যা অপেক্ষা 2 বেশি। অর্থাৎ কোনো একটা সিস্টেমের উপর শুধুমাত্র চাপ এবং তাপমাত্রার প্রভাব যদি আমরা বিবেচনা করি, তাহলে সেই সিস্টেমের যে দশার সংখ্যা এবং স্বাতন্ত্র্য সংখ্যা, যেগুলো সম্পর্কে আমরা জানি, দশার সংখ্যা স্বাতন্ত্র্য সংখ্যার যোগফল ওই সিস্টেমের উপাদান সংখ্যা অপেক্ষা 2 বেশি। সিস্টেমের যে উপাদান সংখ্যা তা অপেক্ষা 2 বেশি। এখন এটা বুঝতে হলে আমাদের দশার সংখ্যা, স্বাতন্ত্র্য সংখ্যা বুঝতে হবে এবং উপাদান সংখ্যা জানতে হবে। আপাতত ক বিভাগের জন্য আমরা বিস্তারিত বলছি না, আমরা ক্লিয়ারলি বুঝতে চাইলে এই 3টা সংখ্যা আমাদের আলাদা করে দেখে নিতে হবে। এরপর 4 নম্বর, কারণচক্র। যে চক্রে কার্যকরী পদার্থকে কোনো নির্দিষ্ট আয়তন, চাপ ও তাপমাত্রা হতে আরম্ভ করে যথাক্রমে একটি সমষ্ণ প্রসারণ, একটি রুদ্ধতাপীয় প্রসারণ এবং একটি সমষ্ণ সংকোচন ও একটি রুদ্ধতাপীয় সংকোচনের মাধ্যমে কার্যে রূপান্তরিত করে কার্যকরী পদার্থ পূর্বাবস্থায় উপনীত হয় তাকে কারণচক্র বলা হয়। তো সংখ্যাটা আমরা চিত্রের মাধ্যমে একটু মিলিয়ে দেখি। কোন একটা চক্রে একটা কার্যকরী পদার্থ নির্দিষ্ট চাপ, আয়তন এবং তাপমাত্রায় প্রথমেই সমষ্ণ সম্প্রসারণ ঘটে, তারপর রুদ্ধতাপীয় সম্প্রসারণ ঘটে, এরপর সমষ্ণ সংকোচন ঘটে এবং রুদ্ধতাপীয় সংকোচন ঘটে, এবং এখানে কিছু কাজ উৎপন্ন হয়, অর্থাৎ ডব্লিউ ক্রিয়েট হয় এবং পদার্থটা আবার সেই পূর্বাবস্থায় ফিরে আসে। এটাই আমাদের কারণচক্র। 6 নম্বর, রুদ্ধতাপীয় প্রক্রিয়া কি? যে প্রক্রিয়ায় ধারা ও পরিবেশের মধ্যে তাপ বিনিময় হয় না, তখন সেই প্রক্রিয়াকে রুদ্ধতাপীয় প্রক্রিয়া বলে। রুদ্ধতাপীয় প্রক্রিয়ায় dq = 0। এই প্রক্রিয়া দেখা যায় যদি কোনো গরম পানিকে থার্মোফ্লাক্সে রাখা হয়। অর্থাৎ থার্মোফ্লাক্সে যখন আমরা কোনো গরম পানি রাখি, সেটা তাপ গ্রহণও করতে পারে না, তাপ ত্যাগও করতে পারে না। অর্থাৎ একটা উদাহরণ দেওয়া আছে। তারপর বর্গীয় জ নাম্বার, এনথালপি কি? কোনো সিস্টেমের অভ্যন্তরীণ শক্তি ইউ, চাপ পি এবং আয়তন ভি হলে এনথালপি H = U + PV। অর্থাৎ কোনো একটা সিস্টেমের এনথালপি হলো ওই সিস্টেমের অভ্যন্তরীণ শক্তি বা ওই সিস্টেমের অবস্থিত পদার্থের অভ্যন্তরীণ শক্তি এবং সিস্টেমের চাপ এবং আয়তনের গুণফলের সমষ্টির সমান। তারপর ঝ নম্বর, স্টিফেন বোল্টজম্যান সূত্র বিবৃত করো। সকল তরঙ্গ দৈর্ঘ্যের জন্য কোনো কৃষ্ণ বস্তুর একক ক্ষেত্রফল হতে প্রতি সেকেন্ডে বিকীর্ণ তাপের পরিমাণ বস্তুর পরম তাপমাত্রার চতুর্থ ঘাতের সমানুপাতিক, অর্থাৎ E = Δt⁴, যেখানে ডেল একটি সমানুপাতিক ধ্রুবক এবং E হচ্ছে প্রতি সেকেন্ডে বিকীর্ণ তাপের পরিমাণ এবং T পরম তাপমাত্রা। এরপর ইয় নম্বর, সৌরধ্রুবক কি? বায়ুমণ্ডলের উপস্থিতি অগ্রাহ্য করে সূর্য হতে পৃথিবীর গড় দূরত্বে একটি কৃষ্ণবস্তুকে সূর্যরশ্মির সাথে লম্বভাবে পৃথিবী পৃষ্ঠে স্থাপন করলে প্রতি মিনিটে বস্তুটি প্রতি একক ক্ষেত্রফলে সূর্য হতে যে পরিমাণ তাপশক্তি গ্রহণ করে তাকে সৌরশক্তি বলে। এরপর খ বিভাগ, যে কোনো 3টি প্রশ্নের উত্তর দিতে হবে। এক্ষেত্রে প্রতিটি প্রশ্নের মান 4 করে এবং টোটাল 12 নম্বর।
প্রথম প্রশ্ন 2 নম্বর প্রশ্ন, উচ্চ তাপমাত্রা পরিমাপের বিভিন্ন পদ্ধতির বর্ণনা দাও। প্রথমে আমরা দেখে নিই উচ্চ তাপমাত্রা বলতে আসলে কী বোঝায়। পদার্থবিজ্ঞানের যে শাখায় 500 ডিগ্রি সেলসিয়াসের অধিক তাপমাত্রা পরিমাপ করা হয় তাকে উচ্চ তাপমাত্রা বলে। উচ্চ তাপমাত্রা পরিমাপের পদ্ধতি। উচ্চ তাপমাত্রা পরিমাপের জন্য বিভিন্ন পদ্ধতি পাল্লাসহ নিম্নে বর্ণনা করা হলো। 1 নম্বর, রোদ থার্মোমিটার। প্লাটিনাম রোদ থার্মোমিটারের সাহায্যে 1300 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত তাপমাত্রা পরিমাপ করা যায়। 2 নম্বর, গ্যাস থার্মোমিটার। গ্যাস থার্মোমিটারের সাহায্যে প্রশস্ত পরিসরে তাপমাত্রা পরিমাপ করা যায়। পোর্সেলিন বা কোয়ার্টজ নলে হিলিয়াম বা নাইট্রোজেন ব্যবহার করে স্থির আয়তন গ্যাস থার্মোমিটারের সাহায্যে 1300 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত তাপমাত্রা পরিমাপ করা যায়। স্থির আয়তন হাইড্রোজেন থার্মোমিটারের সাহায্যে 500 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত তাপমাত্রা পরিমাপ করা যায়। 3 নম্বর, তরল থার্মোমিটার। গ্যালিয়ামের গলনাঙ্ক 29.7 ডিগ্রি সেলসিয়াস এবং স্ফুটনাঙ্ক 1700 ডিগ্রি সেলসিয়াস। অতএব কোয়ার্টজ নলে গ্যালিয়াম ব্যবহার করে 1000 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত তাপমাত্রা পরিমাপ করা যায়। 4 নম্বর, তাপ তড়িৎ থার্মোমিটার। উচ্চ তাপমাত্রা পরিমাপের জন্য তাপ তড়িৎ থার্মোমিটার বিশেষ অবদান রাখে। এক্ষেত্রে প্রয়োজনীয় সমীকরণ হচ্ছে E=AT² + BT²। লোহা নিকেল তাপযুগল ব্যবহার করে 800 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত, ইরিডিয়াম বোরিয়াম সংকর ধাতুর তাপযুগল ব্যবহার করে 2100 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত এবং টাংস্টেন ও এর সংকর যুগল ব্যবহার করে 3000 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত তাপমাত্রা পরিমাপ করা যায়। 5 নম্বর, পাইরোমিটার। পাইরোমিটার 2 প্রকার, যথা আলোক পাইরোমিটার, বিকিরণ পাইরোমিটার। প্লাঙ্কের সূত্র F=4ε T⁴/c প্রয়োগ করে বিকিরণ পাইরোমিটারের সাহায্যে 3000 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত তাপমাত্রা পরিমাপ করা যায়। স্টিফেনের সূত্র E=σ T⁴ প্রয়োগ করে বিকিরণ পাইরোমিটারের সাহায্যে 3000 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত তাপমাত্রা পরিমাপ করা যায়। পাইরোহেলিওমিটার নামক পাইরোমিটারের সাহায্যে 6000 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত তাপমাত্রা পরিমাপ করা যায়। তো এই প্রশ্নটা অনেকটা মুখস্থ টাইপ প্রশ্ন, তাই আমি একবার করে জাস্ট পড়ে দিলাম। আপনারা বেশ কয়েকবার দেখবেন, তাহলেই সেভ হয়ে যাবে ব্রেনে। এবং আমি আরেকবার A to Z দেখিয়ে দিচ্ছি। এরপর 3 নম্বর, নিউটনের শীতলীকরণ সূত্রটি বিবৃত ও ব্যাখ্যা করো। তো এই প্রশ্নে বলা হয়েছে সূত্রটি বর্ণনা করতে এবং ব্যাখ্যা করতে, কিন্তু এটা কিন্তু প্রমাণ করতে বলেনি। তাই আমরা এটাকে বর্ণনা করব, অর্থাৎ এর বিবৃতিটা লিখব এবং তার ব্যাখ্যাটা লিখব। গাণিতিকভাবে তার ব্যাখ্যা এবং পরিচয় লিখে দিলেই হবে, যেহেতু এটা খ নম্বরের প্রশ্ন। যদি গ নম্বরের জন্য আসে, তখন যেহেতু মার্ক বেশি থাকবে, তখন বিস্তারিত গ্রাফ সহ লিখতে হবে। নিউটনের শীতলীকরণ নিয়ম। বস্তুর প্রকৃতি ও পৃষ্ঠের ক্ষেত্রফল অপরিবর্তিত থাকলে কোনো বস্তু বিকিরণের জন্য যে হারে তাপ হারায় তা বস্তুর তাপমাত্রা ও পারিপার্শ্বিক তাপমাত্রার পার্থক্যের সমানুপাতিক। অর্থাৎ বস্তুর প্রকৃতি ও পৃষ্ঠের ক্ষেত্রফল যদি আমরা অপরিবর্তিত রাখি, তাহলে বস্তুর বিকিরণের জন্য যে পরিমাণ তাপ হারাবে তা বস্তুর যে নিজস্ব তাপমাত্রা এবং তার পারিপার্শ্বিকের যে তাপমাত্রা সেটার পার্থক্যের সমানুপাতিক হবে। ব্যাখ্যা। কোনো বস্তুর তাপমাত্রা থিটা এর পারিপার্শ্বিক তাপমাত্রা থিটা নট এবং বস্তু কর্তৃক বর্জিত তাপের হার -ddt/q হলে, অর্থাৎ যেহেতু বর্জিত তাপ তাই মাইনাস দেওয়া হয়েছে, এটাকে আমরা ddt/q বলতে পারি, dq/dt বলতে পারি। যদি হয় এরকমটা, তাহলে এই সূত্র অনুসারে -dq/dt is proportional to থিটা মাইনাস থিটা নট। আমরা সমানুপাতিক চিহ্নটা উঠিয়ে যদি সমান দিতে চাই, তাহলে একটা ধ্রুবক আনতে হয়। সেই ধ্রুবকটা আমরা নিলাম কে, এবং এই কে এর পরিচয় হলো কে একটা সমানুপাতিক ধ্রুবক, এর মান বস্তুর পৃষ্ঠের ক্ষেত্রফল এবং প্রকৃতির উপর নির্ভর করে। আমরা যেই শুরুতে নিয়মের মধ্যে বলেছিলাম যে বস্তুর প্রকৃতি এবং পৃষ্ঠের ক্ষেত্রফল অপরিবর্তিত থাকতে হবে, অর্থাৎ কনস্ট্যান্ট থাকতে হবে। এই কেটা হচ্ছে সেই অপরিবর্তিত কনস্ট্যান্ট বিষয় সম্পর্কিত একটা ধ্রুবক। তাহলে আমরা সমীকরণটা এভাবে লিখতে পারি যে -dq/dt = k × থিটা মাইনাস থিটা নট। এরপর 4 নম্বর, সিপি ও সিভি এর মধ্যে সম্পর্ক নির্ণয় করো। তো এই প্রশ্নটা আমরা 2টি নিয়মে সমাধান করতে পারি। তার মধ্যে এটা আমাদের প্রথম নিয়ম, এবং এই নিয়মটাই বেশিরভাগ টেক্সট বুকের মধ্যে দেওয়া, অর্থাৎ আমাদের যে রেফারেন্সড বইগুলো আছে তার মধ্যে এইভাবে সমাধান করা আছে। এবং আরেকটা সমাধান আছে যেটা আমরা এইচএসসিতে পড়েছি, সেই সমাধানটা এর চেয়ে তুলনামূলক সহজ।
তবে ক্লিয়ারলি বুঝতে পারলে এটাও সহজ। তো এটা বোঝার জন্য আমরা প্রথমেই কয়েকটা টার্ম আগে দেখে নেব। সেটা হলো সিপি কি, সিভি কি, বা সিপি-সিভি ইকুয়াল টু কীভাবে এই সমীকরণগুলো আসলো সেটা আমাদের জানতে হবে, কারণ আমরা আমাদের এই প্রমাণটা শুরুই করব এই দুটো সমীকরণের মাধ্যমে। তো আমরা এখান থেকে শুরু করবো। আমাদের হাইলাইট করা অংশটুকুই প্রয়োজন, এটুকু আমরা একটু জাস্ট রিভাইজ করে নিই। 1 মোল পরিমাণ কোনো বস্তুর তাপমাত্রা যদি 1 ডিগ্রি সেলসিয়াস বা 1 কেলভিন বৃদ্ধি করি আমরা, তাহলে যে পরিমাণ তাপ প্রয়োজন হবে তাকে ওই বস্তুর মোলার তাপ ধারণ ক্ষমতা বলে। তো এখন স্থির আয়তনে মোলার তাপ ধারণ ক্ষমতা, জাস্ট স্থির আয়তনে কোনো বস্তুর 1 মোল পরিমাণকে যদি আমরা তাপমাত্রা 1 কেলভিন বৃদ্ধি করি তাহলে যে তাপের প্রয়োজন হবে, অর্থাৎ সংখ্যাটা এরকম হবে যে আয়তন স্থির রেখে 1 মোল পরিমাণ কোনো গ্যাসের তাপমাত্রা 1 ডিগ্রি সেলসিয়াস বা 1 কেলভিন বৃদ্ধি করতে যে পরিমাণ তাপের প্রয়োজন হয় তাকে স্থির আয়তনে মোলার তাপ ধারণ ক্ষমতা বলে। আর আমরা তাপ ধারণ ক্ষমতার যেই সমীকরণ সেটা থেকে আমরা লিখতে পারি যে সিভি অর্থাৎ স্থির আয়তনে সেটা হবে কিউভি, কারণ স্থির আয়তনে যে তাপ হয় সেটা, এবং এরপরে ছিল স্থির আয়তনে সিস্টেম কর্তৃক শোষিত তাপের পরিমাণ। তাহলে উপরে হবে স্থির আয়তনে সিস্টেম কর্তৃক যে তাপ শোষিত হবে সেটা ডিভাইডেড বাই ডিটি, সেটা হলো তাপমাত্রার পার্থক্য। এখন এটা থেকে আমরা যেহেতু এখানে স্থির আয়তনের জন্য কাজ করছি, আমরা তাপগতিবিজ্ঞানের প্রথম সূত্র অনুযায়ী এটা লিখতে পারি যে কিউভি ইকুয়াল টু ডিই প্লাস পিডিভি, অর্থাৎ ডিই প্লাস ডব্লিউ হয়। অর্থাৎ আমরা জানি যে ডিডব্লিউ ইকুয়াল টু ডিই প্লাস ডিকিউ, কিন্তু এখানে আমরা ডিকিউকে শুধু কিউভি দ্বারা প্রকাশ করছি যেহেতু স্থির আয়তনে, তাই আর এক্ষেত্রে ডিডব্লিউকে আমরা পিডিভি দ্বারা প্রকাশ করছি, কারণ আমরা জানি চাপ এবং আয়তনের পরিবর্তনের গুণফলটাই কাজ। এবং এই ক্ষেত্রে আমাদের আয়তনটা যেহেতু স্থির তাই ডিভি ইকুয়াল টু 0, তাই এখানে পুরোটুকুই 0। তাহলে আমরা লিখতে পারি কিউভি ইকুয়াল টু ডি, তো সেখান থেকে আমরা লিখতে পারি সিভি ইকুয়াল টু ডিডিটি অফ ই, অর্থাৎ ডিই বাই ডিটি। ঠিক এখান থেকে যেহেতু আমরা এখানে কিউভির পরিবর্তে ডি লিখছি, এবং এটাকে যদি আমরা আংশিক ব্যবকলন করি, আংশিক ব্যবকলন বলতে বোঝায় যেহেতু আমরা সিভি এর হিসাবের সময় আয়তনকে স্থির রাখছি, তাই এখানে আমরা নিচে দেখিয়ে দেব যে ভিটা এখানে কনস্ট্যান্ট আছে। এটি স্থির আয়তনে তাপ ধারণ ক্ষমতার সমীকরণ। এরপর স্থির চাপে মোলার তাপ ধারণ ক্ষমতা। তো এই ক্ষেত্রে জাস্ট আগের মতোই চাপটা স্থির রেখে 1 মোল পরিমাণ কোনো গ্যাসের তাপমাত্রা 1 ডিগ্রি সেলসিয়াস বা 1 কেলভিন বৃদ্ধি করতে যে তাপের প্রয়োজন হয় তাকে স্থির চাপে মোলার তাপ ধারণ ক্ষমতা বলে, একে সিভি দ্বারা প্রকাশ করা হয়। অর্থাৎ সিতে হলো ক্যাপাসিটি হোয়েন প্রেশার ইজ কনস্ট্যান্ট। তো স্থির চাপের ক্ষেত্রে আমরা একটা রাশিমালা জানি, সেটা হলো সিপি ইকুয়াল টু কিউপি বাই ডিটি, অর্থাৎ উপরে এই কিউপিটা হলো স্থির চাপে সিস্টেম কর্তৃক শোষিত তাপ, অর্থাৎ যে তাপটা সিস্টেম গ্রহণ করেছে ফলে তার তাপমাত্রা পরিবর্তন হয়েছে। কিন্তু যেহেতু এখানে তাপমাত্রাটা স্থির, যেহেতু চাপ স্থির, তাহলে শোষিত তাপ তার এনথালপির পরিবর্তন করবে, অর্থাৎ এনথালপির বৃদ্ধি হবে, এবং এই ডিএইচ ইকুয়াল টু এনথালপির বৃদ্ধি। তো এক্ষেত্রে আমরা কিউপির জায়গায় ডিএইচ বসিয়ে দিতে পারি, এবং এটাকে যদি আবার আমরা আংশিক ব্যবকলন করি তাহলে সিপি ইকুয়াল টু লিখতে পারি ডেল ডেল টি অফ এইচ হোয়েন প্রেশার ইজ কনস্ট্যান্ট। তো আশা করছি এখন এই দুটো লাইন বোঝার ক্ষেত্রে কোনো সমস্যা নেই। আমরা এটাকে 1 নম্বর 2 নম্বর সমীকরণ দিয়ে রাখলাম। এখন আমরা 1 নং সমীকরণ হতে 2 নং সমীকরণ যদি বিয়োগ করি তাহলে কি পাই, সিপি মাইনাস সিভি ইকুয়াল টু ডেল ডেল টি অফ এইচ হোয়েন প্রেশার কনস্ট্যান্ট মাইনাস ডেল ডেল টি অফ ই হোয়েন ভলিউম কনস্ট্যান্ট। এবং এখান থেকে আমরা ডেল এইচ এর পরিবর্তে কি লিখতে পারি ই প্লাস পি ভি। কীভাবে? কারণ আমরা জানি এনথালপি ইকুয়াল টু অভ্যন্তরীণ শক্তি এবং চাপ এবং আয়তনের গুণফলের সমষ্টিকেই বোঝায়। তাহলে আমরা তার পরিবর্তে লিখে দিলাম, এবং এখানে যা আছে তা রইল। পরবর্তীতে আমরা এটাকে আলাদা করে লিখলাম, অর্থাৎ ডেল ই ডিভাইডেড বাই ডিটি, আবার ডেল পি ইন্টু ডেল ভি, অর্থাৎ পিটাকে আমরা আলাদা করে লিখলাম এবং ডেল ভি আকারে লিখব ডেল ভি ডিভাইডেড বাই ডিটি। দুই ক্ষেত্রেই যেহেতু এখানে চাপ স্থির ছিল, এখানেও চাপ স্থির, এখানেও চাপ স্থির, জাস্ট আমরা এটাকে স্প্লিট করে লিখলাম, আলাদা করে লিখলাম, কারণ আমরা জানি মাঝখানে যোগ চিহ্ন থাকলে আমরা যোগ চিহ্নটা এখানে দিয়ে হরটাকে দুই ক্ষেত্রে দিয়ে দিতে পারি, সেটাই করা হয়েছে এখানে, এবং বিয়োগ এটা ছিল সেটা, এটাকে 3 নম্বর দিয়ে রাখলাম। এরপর আমরা জানি অভ্যন্তরীণ শক্তি একটি স্টেট ফাংশন, অতএব ই ইকুয়াল টু ফাংশন অফ ভিটি। তো এই স্টেট ফাংশন কথাটার অর্থ হলো অভ্যন্তরীণ শক্তি একটা তাপগতীয় অপেক্ষক, কারণ আমাদের যে তাপগতীয় রাশিগুলো আছে যেমন অভ্যন্তরীণ শক্তি, চাপ, তাপমাত্রা, আয়তন, এগুলো অভ্যন্তরীণ শক্তির ক্ষেত্রে তার বর্তমান অবস্থার উপর নির্ভর করে, তার বর্তমান অবস্থা কীভাবে অর্জিত হয়েছে তার উপর নির্ভর করে না, তাই আমরা এটাকে স্টেট ফাংশন বা অবস্থা অপেক্ষক বলতে পারি। এবং এই কারণে আমরা এটাকে অভ্যন্তরীণ শক্তি ইকে আমরা ভি এবং টি এর ফাংশন হিসেবে লিখতে পারি, কারণ ভি এবং টি এর বর্তমান অবস্থার যে পরিবর্তন হবে সেই অনুযায়ী আমাদের অভ্যন্তরীণ শক্তির মান পরিবর্তন হবে বা ভি এবং টি এর পরিবর্তনের উপর নির্ভর করবে, তাই আমরা ইকুয়াল টু এফ অফ ভিটি লিখতে পারি।
অর্থাৎ এক্ষেত্রে আমাদের চলক বা ভ্যারিয়েবল দুইটা। তো এখন আমরা আংশিক ব্যবকলন সূত্র অনুসারে এই অভ্যন্তরীণ শক্তিকে পার্শিয়ালি ডিফারেন্সিয়েট করব। অর্থাৎ এর নিয়মটা হলো আমাদের যেই দুইটা বিষয়ের উপরে অভ্যন্তরীণ শক্তি নির্ভর করছে তাদের সাপেক্ষে ডিফারেন্সিয়েট করে তাদের যোগ করে দিতে হবে। অর্থাৎ যদি আমরা প্রথমেই একে আয়তনের সাপেক্ষে পার্শিয়ালি ডিফারেন্সিয়েট করি তখন তাপমাত্রা অবশ্যই স্থির হিসেবে দেখাতে হবে, এবং পরবর্তীতে যদি আমরা তাপমাত্রার সাপেক্ষে অভ্যন্তরীণ শক্তিকে পার্শিয়ালি ডিফারেন্সিয়েট করলাম এবং তখন আয়তনটা স্থির হিসেবে দেখাতে হবে। এবং এটিকে আমরা 4 নম্বর সমীকরণ ধরে রাখলাম। এখন এই 4 নং সমীকরণের উভয় পক্ষে যদি আমরা ডেলটি দ্বারা ভাগ করে ধ্রুবক চাপ শর্ত প্রয়োগ করি তাহলে এখানে সমীকরণটা দাঁড়াচ্ছে, অর্থাৎ প্রত্যেকটা অংশে আমাদের ডেলটি দ্বারা ভাগ করতে হবে। এখানে আমরা একটা ডেলটি দ্বারা ভাগ করলাম, এইখানে অর্থাৎ এই রাশিটার মধ্যে বা এই পদটার মধ্যে আমরা একবার ডেলটি দ্বারা ভাগ করলাম এবং লাস্টে এটাকে আমরা ডেলটি দ্বারা ভাগ করলাম। তো যার ফলে আমরা এখানে কী পাচ্ছি, ডেলটি অফ ই বা ডেল ই বাই ডেলটি ভাবে বলা যায় যখন পি স্থির, কারণ আমরা এখানে চাপ ধ্রুবক শর্ত প্রয়োগ করেছি, তারপর এটা যা ছিল তাই। পরবর্তীতে এটার মধ্যে আমরা যে এটাকে চাপ স্থির শর্তটা দিয়ে দিয়েছি, এখানে চাপ স্থির শর্তটা দিয়ে দিলাম এবং এটা কাটাকাটি হয়ে ফাইনিশ হয়ে গেল। তো এখান থেকে আমরা ডেল টি অফ ই এর যে মানটা পাচ্ছি সেটাকে যদি 3 নং সমীকরণে বসিয়ে দিই, অর্থাৎ আমাদের 3 নং সমীকরণটা কি ছিল, এটার মধ্যে আমরা বসিয়ে দেবো ডেল টি চাপ স্থির, সেই স্থানগুলোতে আমরা মানটা বসিয়ে দেবো, অর্থাৎ এইখানে। অর্থাৎ 3 নং সমীকরণের ঠিক এইটুকুর পরিবর্তে আমরা এইটুকু বসিয়ে দিলাম, অর্থাৎ ডেল টি অফ ই এর মানটা এখানে দিয়ে দিলাম এবং বাকি যা ছিল তা সেভাবেই থাকলো। তো এখানে আমাদের এইটুকু আর এইটুকু কাটাকাটি হয়ে যাচ্ছে, যার ফলে আমাদের অবশিষ্টটুকু আমরা 5 নম্বর সমীকরণ হিসেবে ধরে রাখলাম। তারপর আমরা বলবো যে আমরা জানি স্থির তাপমাত্রায় আদর্শ গ্যাসের অভ্যন্তরীণ শক্তি তার আয়তনের উপর নির্ভরশীল নয়। অর্থাৎ আদর্শ গ্যাসের ক্ষেত্রে ডেল ভি অফ ই অর্থাৎ অভ্যন্তরীণ শক্তিকে যদি আমরা আয়তনের সাপেক্ষে পার্শিয়ালি ডিফারেন্সিয়েট করি তাহলে আমরা এখানে পাবো যখন তাপমাত্রা স্থির 0, কারণ আয়তনের সাপেক্ষে আমরা অভ্যন্তরীণ শক্তি ইকে ডিফারেন্সিয়েট করছি কিন্তু তাপমাত্রাটার কোনো পরিবর্তন হবে না, তাহলে অভ্যন্তরীণ শক্তির পরিবর্তন 0। তাহলে আমরা 5 নং সমীকরণ হতে কী পাচ্ছি, যেখানে আমাদের যে টার্মটা ছিল ডেল ভি অফ ই হয় টি কনস্ট্যান্ট, সেটা 0 হয়ে যাবে এবং সাথে এটাও 0 হয়ে যাবে, যার ফলে অবশিষ্ট থাকবে শুধু পি ইন্টু ডেল টি অফ ভি যখন পি কনস্ট্যান্ট। এটাকে আমরা 6 নম্বর সমীকরণ দিয়ে রাখলাম। আবার এক মোল আদর্শ গ্যাসের ক্ষেত্রে পিভি ইকুয়াল টু আরটি একে স্থির চাপে তাপমাত্রার সাপেক্ষে ব্যবকলন করলে আমরা কী পাই, এখানে যেহেতু আমরা ধরেই নিচ্ছি চাপটা কনস্ট্যান্ট আর তো অবশ্যই কনস্ট্যান্ট, আর তো এইটুকু আর এইটুকু তো অবশ্যই ব্যবকলন হবে না, বাকিটুকু ব্যবকলন হবে, অর্থাৎ ভিটাকে আমরা ব্যবকলন করলে এটা পাচ্ছি, টিটাকে ব্যবকলন করলে এটা পাচ্ছি এবং সাথে চাপ কনস্ট্যান্ট শর্তটা নিচে আমরা দিয়ে দিব। তারপর আমরা আমাদের 6 নং সমীকরণ থেকে সিপি মাইনাস সিবি ইকুয়াল টু আর লিখতে পারি। কীভাবে, এখানে ডেলটি কাটা, তাহলে এখানে 1 থাকছে, তাহলে আমরা লিখতে পারি পি ইন্টু ডেলটি অফ ভি পি কনস্ট্যান্ট ইকুয়াল টু আর। তাহলে আমরা এখানে যে মানটা পাচ্ছিলাম সেটা ইকুয়াল টু আর, সেটাই আমরা এখানে লিখে দিলাম এবং এটাই আমাদের নির্ণয় সম্পর্ক। অর্থাৎ এন মোল আদর্শ গ্যাসের ক্ষেত্রে সিপি মাইনাস সিবি এন আর, আর 1 মোল গ্যাসের ক্ষেত্রে যেহেতু আমরা এখানে হিসাব করেছিলাম তাই এখানে এসেছিল সিবি মাইনাস সিবি ইকুয়াল টু আর। এই সমীকরণটি স্থির চাপে মোলার তাপ ধারণ ক্ষমতা এবং স্থির আয়তনে গ্যাসের মোলার তাপ ধারণ ক্ষমতার মধ্যে সম্পর্ক নির্দেশ করে। এই প্রশ্নটাকে আমরা এইভাবে সমাধান করতে পারি, অর্থাৎ সিবি মাইনাস সিবি ইকুয়াল টু আর, এটা প্রমাণ করতে বলছে। তো এই প্রশ্ন দুইভাবেই থাকতে পারে, যে সিপিও সিবির মধ্যে সম্পর্ক নির্ণয় করো, অথবা সিপিও সিভি এর বিয়োগফল ইকুয়াল টু আর, বা সিপি মাইনাস সিবি ইকুয়াল টু আর, এটা দেখাও। তো এই ক্ষেত্রে প্রমাণটা অনেক সহজ, জাস্ট আমরা তাপগতিবিদ্যার প্রথম সূত্র এবং জাস্ট সিম্পল কিছু বিষয়ের মাধ্যমে পিভি ইকুয়াল টু এনআরটি সূত্র ব্যবহার করে এই প্রমাণটা করে ফেলতে পারি, যেটা আমরা এইচএসসিতে এভাবে প্রমাণটা দেখেছিলাম। এটা আমরা সংখ্যা যদি একটু বলে দেওয়ার চেষ্টা করি, যে ধরা যাক একটি সিলিন্ডারের মধ্যে 1 মোল আদর্শ গ্যাস আছে, ধরি স্থির আয়তনে গ্যাসের মোলার আপেক্ষিক তাপ সিবি, তখন আয়তন স্থির রেখে ডিকিউ পরিমাণ তাপ শক্তি সরবরাহ করায় এর তাপমাত্রা ডিটি পরিমাণ বৃদ্ধি পেল। তাহলে সিপি ইকুয়াল টু আমরা সিভি ইকুয়াল টু কি লিখতে পারি, ডিকিউ বাই ডিটি, অর্থাৎ ডিকিউ ইকুয়াল টু সিভি ডিটি। তাপগতিবিদ্যার প্রথম সূত্র থেকে আমরা জানি যে ডিইউ ইকুয়াল টু অর্থাৎ অভ্যন্তরীণ শক্তি বৃদ্ধি সমান ডিকিউ মাইনাস ডিডব্লিউ, তাহলে সেখান থেকে আমরা পিডিবি লিখে দিলাম ডিডব্লিউর পরিবর্তে, কিন্তু স্থির যেহেতু আয়তনটা, তাহলে ডিবি ইকুয়াল টু 0, সো এখানে এটুকু 0 হয়ে যাবে, অর্থাৎ ডি ইউ ইকুয়াল টু ডি কিউ ইকুয়াল টু সিভিডিটি, কারণ আমরা ডিকিউ ইকুয়াল টু সিভিডিটি এখানে দেখেছি। তো এরপর তাপগতিবিদ্যার প্রথম সূত্র অনুযায়ী আমরা
প্রথম সূত্রের মধ্যে যদি আমরা মানটা বসাই সিভিডিটির মানটা ডিউ এর পরিবর্তে, তাহলে আমরা এটা পাচ্ছি। এবং ডি কিউ ইকুয়াল টু আমরা সেখান থেকে সিভিডিটি প্লাস পিডিভি লিখে নিলাম এবং এটাকে সমীকরণ 2 ধরে রাখলাম। এখন স্থির চাপে মোলার আপেক্ষিক তাপ সিপি যদি হয়, তাহলে সেই সিপি ইকুয়াল টু ডি কিউ বাই ডিটি, এবং একইভাবে ডি কিউ ইকুয়াল টু আমরা বের করে নিলাম। এবং এরপর সিপিডিটি ইকুয়াল টু আমরা যেটা 2 নং সমীকরণ থেকে পাচ্ছি সিভিডিটি প্লাস পিডিভি। তাহলে এখানে আমরা ডি কিউ এর পরিবর্তে জাস্ট সিভিডিটি বসিয়ে দিলাম। এই যে 2 নং সমীকরণটা যে আমরা ধরে রেখেছি, 2 নং সমীকরণে এখানে এই যে ডিকিউ এর পরিবর্তে জাস্ট আমরা এখানকার থেকে যে সিপিডিটি পেয়েছি, সিপিডিটিটা বসিয়ে দেবো। তাহলে আমাদের কাজ মোটামুটি শেষের দিকে। অর্থাৎ এখান থেকে আমরা সিপি মাইনাস সিবি হবে, কারণ আমরা ডিটিটা কমন নিয়ে নেব। এবং এরপর আমরা আমাদের একমল আদর্শ গ্যাসের ক্ষেত্রে সেই সূত্রটা জানি, আদর্শ গ্যাস সমীকরণ পিভি ইকুয়াল টু 1RT। সেটাকে যদি উভয় পক্ষে ডিফারেন্সিয়েট করি তাপমাত্রার সাপেক্ষে, তাহলে আমরা পেয়ে যাচ্ছি এখানে কি পিটা তো কনস্ট্যান্ট, এক্ষেত্রে পিটা বাইরে চলে আসলো কারণ আমরা এখানে চাপটা স্থির রাখবো। এবং ডিডিটি অফ ভি হবে ইকুয়াল টু আর, কারণ টি কে টি এর সাপেক্ষে ডিফারেন্সিয়েট করলে এটা কী হবে 1 হয়ে যাবে। আমরা জানি ডিডি এক্স অফ এক্স ইকুয়াল টু 1, তো সেক্ষেত্রে 1 হয়ে যাবে আর থাকবে। তাহলে আমরা এই পাশের এইটুকুকে কী লিখতে পারি, ওই পাশে টিটা যদি আমরা নিয়ে যাই আর ডিটি পিডিভি। তো 3 নং সমীকরণে আমরা পিডিভির একটা মান জানি, সেখানে যদি আমরা আর ডিটি এর মানটা বসিয়ে দিই, অর্থাৎ সিপি মাইনাস সিবি ইকুয়াল টু ডিটি ইকুয়াল টু পিডিভি ছিল, সেখানে আমরা আর ডিটি বসিয়ে দিলাম। তাহলে সিপি মাইনাস সিবি ইকুয়াল টু আর। এরপর 5 নম্বর প্রশ্ন, দেখাও যে প্রত্যাবর্তী প্রক্রিয়ায় এন্ট্রপি স্থির থাকে। প্রত্যাবর্তী প্রক্রিয়ায় এন্ট্রপির পরিবর্তন, এটা আমরা কার্নোচক্রের মাধ্যমে ব্যাখ্যা করব। তো প্রথমে আমরা মনে করি এ বি সি ডি একটি প্রত্যাবর্তী কার্নোচক্র। এ বি সি ডি একটা প্রত্যাবর্তী কার্নোচক্র। এতে দুটি রুদ্ধতাপ লেখ বিসি এবং ডিএ। বিসি এবং ডিএ এই দুইটা রুদ্ধতাপ, আমরা এটাকে র লিখে রাখি, এটা রুদ্ধতাপ এই দুইটা। এবং এবি এবং সিডি রয়েছে, যে দুইটা সমষ্ণ লেখ, অর্থাৎ এই এবি এবং এই সি ডি এটা হলো সমষ্ণ রেখ, এটা আমরা অলরেডি জানি। তারপর আমরা এবি সমষ্ণের তাপমাত্রা T1 এবং সিডি সমষ্ণের তাপমাত্রা T2 যদি হয়, যদি এখানে আমরা এবি সমষ্ণের মধ্যে সমষ্ণ যেহেতু, তাহলে সম্পূর্ণটুকুই কি T1 তাপমাত্রা, এবং এই ক্ষেত্রে সম্পূর্ণটুকুই T2 তাপমাত্রায় থাকবে। এরপর ক নম্বর আমরা মনে করি T1 তাপমাত্রায় এবি সমষ্ণ রেখায় এবি এ হতে বিতে যেতে শোষিত তাপের পরিমাণ Q1। অতএব আমরা লিখতে পারি যে কার্যরত যে বস্তুটা আছে সেটার এন্ট্রপি হবে এই যে শোষিত তাপ ডিভাইডেড বাই তার তাপমাত্রা, অর্থাৎ Q1/T1। তারপর খ নম্বর আমরা বলতে পারি যে বিসি যে রুদ্ধতাপীয় রেখাটা আছে, সেই বি থেকে সিতে যেতে এন্ট্রপির কোনো পরিবর্তন ঘটবে না, কারণ কার্যরত বস্তুর প্রসারণের জন্য T1 হতে তাপমাত্রা হ্রাস পেয়ে T2 হয়। আর আমরা জানি রুদ্ধতাপীয় ক্ষেত্রে এন্ট্রপির কোনো পরিবর্তন হয় না। তারপর গ নম্বর সিডি সমষ্ণ রেখা যেটা এখান থেকে এই পর্যন্ত, সেই ক্ষেত্রে সি থেকে ডিতে যেতে বর্জিত তাপের পরিমাণ যদি Q2 হয়, তাহলে এক্ষেত্রে আমরা কার্যরত বস্তুর এন্ট্রপি আগের মতো করে লিখতে পারি Q2 ডিভাইডেড বাই তার তাপমাত্রা, অর্থাৎ শোষিত তাপ বা বর্জিত তাপ ডিভাইডেড বাই তাপমাত্রা। তারপর ঘ নম্বর আমরা বলতে পারি যে ডিএ আমাদের আরেকটা রেখা আছে, সেটা হলো ডিএ রুদ্ধতাপ রেখায় ডি হতে এতে যেতে এন্ট্রপির কোনো পরিবর্তন ঘটবে না, বিকজ অফ এটা রুদ্ধতাপীয় প্রক্রিয়া। তবে কার্যরত বস্তু তার পূর্বাবস্থায় ফিরে আসে ক্ষেত্রে। এরপর আমরা অতএব আমরা 4টা চক্রেই কী পেয়ে গেলাম, এন্ট্রপির পরিবর্তন পেয়ে গেলাম। তাহলে আমরা লিখতে পারি অতএব সমগ্র চক্রে এন্ট্রপির মোট পরিবর্তন Q1/T1 মাইনাস Q2/T2, কারণ বাকি দুই ক্ষেত্রে তো 0। কিন্তু চক্রটি প্রত্যাবর্তী, তাই Q1/T1 ইকুয়াল টু Q2/T2 হওয়া উচিত। আমাদের প্রত্যাবর্তীর ক্ষেত্রে Q1/T1 ইকুয়াল টু Q2/T2 হয়, কারণ যেহেতু প্রত্যাবর্তী সে পুনরায় তার আদি অবস্থানে ফিরে এসেছে, আদি তাপমাত্রা এবং আদি চাপ ফিরে পেয়েছে, তাই প্রত্যাবর্তী প্রক্রিয়ায় এই দুটো সমান হবে। ফলে এন্ট্রপির পরিবর্তনটা কী হবে, আমরা এটাকে যদি এই পাশে নিয়ে আসি, অর্থাৎ যেহেতু এরা দুইজন সমান, দুটো সমান জিনিসের বিয়োগফল কী হয়, 0ই তো হয়, তাহলে এন্ট্রপির পরিবর্তনটা 0। অর্থাৎ প্রত্যাবর্তী চক্রে এন্ট্রপির নেট পরিবর্তন 0 হবে, অর্থাৎ প্রত্যাবর্তী প্রক্রিয়ায় এন্ট্রপি কনস্ট্যান্ট থাকে। যেখানে পরিবর্তনটা 0, সেখানে যা ছিল তাই থাকবে, অর্থাৎ স্থির থাকবে বা কনস্ট্যান্ট থাকবে। তো প্রশ্ন যেভাবেই করুক যে পরিবর্তন 0 হবে অথবা আমাদের এন্ট্রপি স্থির থাকবে, ব্যাখ্যা কিন্তু একই। এরপর 6 নম্বর রেডিয়েশন থেকে একটা প্রশ্ন এসেছে যে বিকিরণ চাপের রাশিমালা নির্ণয় করো। এক্ষেত্রে আমরা প্রথমে এই বিকিরণ চাপের সংজ্ঞাটা দেখি। বিকিরিত শক্তি বা বিকীর্ণ শক্তি কোনো বস্তুর উপর আপতিত হলে আলোর মতো চাপ প্রয়োগ করে। অর্থাৎ আমরা অলরেডি জানি যে আলো কোনো বস্তুর উপর পড়লে বা ফোটন কোনো বস্তুর উপর আপতিত হলে সেখানে চাপ প্রয়োগ করে, তো একইভাবে বিকীর্ণ শক্তিও চাপ প্রয়োগ করে। এই চাপকে বিকিরণ চাপ বলে। আইনস্টাইনের ভর শক্তি সমীকরণ হলো E=mc², এটা অনেক বিখ্যাত সমীকরণ, সেটা আমরা জানি। তারপর কোয়ান্টাম তত্ত্ব অনুসারে বিকিরণের কম্পাঙ্ক নিউ, এটাকে নিউকে কম্পাঙ্ক বোঝানো হয় নিউ দ্বারা, এবং প্রতিটি ফোটন কণার শক্তির পরিমাণ হয় কত, E=h নিউ। অর্থাৎ যদি কোয়ান্টাম তত্ত্ব অনুসারে আমরা কম্পাঙ্ককে নিউ দ্বারা প্রকাশ করি, তাহলে প্রতিটি ফোটন কণার
শক্তির পরিমাণ হয় E ইকুয়াল টু এইচ নিউ। তো সেখান থেকে আমরা এইচ নিউ ইকুয়াল টু এমসি স্কোয়ার লিখতে পারি, কারণ আমরা এখানে দেখছি E ইকুয়াল টু এমসি স্কোয়ার, আর এখানে ইকুয়াল টু এইচ নিউ, তাহলে এইচ নিউ ইকুয়াল টু এমসি স্কোয়ার। সো ফোটনের ভর আমরা এখান থেকে বের করে ফেলতে পারি। এই এমটাকে যদি শুধু রেখে দিই তাহলে এম ইকুয়াল টু এইচ নিউ ডিভাইডেড বাই সি স্কোয়ার। তো এবং ফোটনের ভরবেগ তাহলে কী হবে, ভরবেগ পি ইকুয়াল টু আমরা জানি ভর গুণন ফোটনের বেগ, তাহলে ভরের জায়গায় আমরা লিখে দিতে পারি এইচ নিউ ডিভাইডেড বাই সি স্কোয়ার, এবং এটা কাটা গেলে এইচ নিউ বাই সি, বা এইচ নিউ ইকুয়াল টু আমরা জানি ই এখান থেকে, সো আমরা লিখে দিতে পারি ই বাই সি। তাহলে বিকিরণের সাথে সমকোণে আপতিত এবি ক্ষেত্রের একক ক্ষেত্রফলে প্রতি সেকেন্ডে আপতিত বিকিরণ শক্তির ভরবেগ পি ইকুয়াল টু সামেশন অফ ই বাই সি ইকুয়াল টু, এখানে আমরা সবগুলো ই এর যোগফলকে ই প্রাইম হিসেবে ধরলাম, তাহলে এটা ধরে নিলাম ই প্রাইম বাই সি ইকুয়াল টু ই প্রাইম ইকুয়াল টু পি সি, তাহলে এটা আমরা লিখতে পারি ই প্রাইম ইকুয়াল টু পিসি, এবং এটাকে আমরা 1 নম্বর দিয়ে রাখলাম। তাহলে ই প্রাইম এখানে হলো প্রতি সেকেন্ডে প্রতি একক ক্ষেত্রে আপতিত ফোটনের শক্তি, প্রতি সেকেন্ডে প্রতি একক ক্ষেত্রে আপতিত ফোটনের শক্তিটাই হলো আমাদের এখানে ই। তো মনে করি ইউ ইকুয়াল টু শক্তি ঘনত্ব ইকুয়াল টু প্রতি একক আয়তনে শক্তির পরিমাণ, তাহলে এ ক্ষেত্রের মধ্য দিয়ে প্রতি সেকেন্ডে বিকিরণ শক্তির পরিমাণ হবে ই প্রাইম ইকুয়াল টু ইউ ইন্টু এসি। তো এখানে এটা আমাদের সম্পূর্ণ ক্ষেত্রফল। তাহলে প্রতি একক ক্ষেত্রফলের ক্ষেত্রে যদি আমরা প্রতি সেকেন্ডে বিকিরণের পরিমাণ হিসাব করি, তাহলে ই প্রাইম ইকুয়াল টু আমরা জাস্টটাকে সমগ্র ক্ষেত্রফল দিয়ে ভাগ দিয়ে দিলাম, তাহলে কি থাকে, এ কাটা যাবে, তাহলে থাকবে শুধু ইউসি। এখন এটাকে যদি আমরা 2 নং সমীকরণ ধরে রাখি, এবং সেখান থেকে 1 ও 2 হতে আমরা কি পাচ্ছি, আমরা একে দেখেছিলাম ই প্রাইম ইকুয়াল টু পিসি, আবার এইখানে দেখছি ই প্রাইম ইকুয়াল টু ইউসি, তাহলে পি সি ইকুয়াল টু ইউসি, এখান থেকে আমরা সি সি কাটা দিয়ে লিখতে পারি পি ইকুয়াল টু ইউ। বিকিরণের যে চাপ সেটা শক্তি ঘনত্বের সমান, এখানে একটা কমা হবে, অর্থাৎ রশ্মিগুলোর লম্বিক আপতনের জন্য বিকিরণ যে চাপ দিবে সেটা শক্তি ঘনত্ব ইউ এর সমান। আমরা আমাদের চিত্রের মধ্যে এটা বুঝতে পারবো, অর্থাৎ এই যে একটা ক্ষেত্রফল, একটা ক্ষেত্র, এই ক্ষেত্রের মধ্যে টোটালি যে চাপটা দিচ্ছে সেটা আমরা হিসাব করলাম, তারপরে আমরা সেটাকে এই ক্ষেত্রফল দ্বারা ভাগ করে দিলাম, তাহলে আমরা পেলাম ইউ সি, এবং সেখান থেকে আমরা দেখতে পেলাম পি ইকুয়াল টু ইউ, অর্থাৎ আমাদের বিকিরণটা যে চাপ দিবে সেই চাপ তার শক্তি ঘনত্ব, অর্থাৎ এই যে প্রতি একক আয়তনে যে শক্তির পরিমাণটা তার সমান, এটাই আমাদের বিকিরণ চাপের রাশিমালা পিপি ইকুয়াল টু ইউ। এরপর গ বিভাগে যে কোনো 2টি প্রশ্নের উত্তর দিতে হবে, এবং প্রতিটি প্রশ্নের মান 10 করে, টোটাল 20 নম্বর বরাদ্দ গ বিভাগের জন্য। তো 7 ক, একটি তাপ যুগল থার্মোমিটারের গঠন ও কার্যপদ্ধতি বর্ণনা করো। এই প্রশ্নটার সাথে তাপযুগল থার্মোমিটার কাকে বলে বা তাপযুগল থার্মোমিটার বলতে কী বোঝায়, এই প্রশ্নটা অ্যাড করে দেওয়া থাকতে পারে, সাথে গঠন ও কার্যপদ্ধতি কার্যপ্রণালী ব্যাখ্যা করো। তো আমরা প্রথমেই তাপযুগল থার্মোমিটার বলতে কী বোঝায় সেটা দেখে নিই চিত্রসহ। উত্তর, দুটি ভিন্ন ধাতুর তারের প্রান্তদ্বয় সংযুক্ত করে তার দ্বয়ের মধ্যে একটি গ্যালভানোমিটার অন্তর্ভুক্ত করে একটি তড়িৎ বর্তনী তৈরি করা হয়। অতঃপর সংযোগ স্থলদ্বয় ভিন্ন তাপমাত্রায় স্থাপন করলে বর্তনীতে তড়িৎ প্রবাহিত হয়। দুটি ভিন্ন ধাতব তারের মধ্য দিয়ে তৈরি এই ব্যবস্থাকে থার্মোকাপল বা তাপযুগল বলে, যেমন তামা লোহা তাপযুগল, অ্যান্টিমনি বিসমাথ তাপযুগল। চিত্রটা দেখলে অনেকটা ক্লিয়ার হবে। তো আমরা দুটি ভিন্ন ধাতুর তার নিব, সেই তারকে সংযোগ করব, এরকমভাবে সংযুক্ত করে দিলাম, এই যে লোহার তার এবং এটা তামার তার, তো এদেরকে এই পয়েন্টে সংযুক্ত করে দেওয়া হয়েছে, এবং এদের যে এই পয়েন্টটাতে সংযুক্ত করে দেওয়া হয়েছে ধরি। তো এই সংযোগ স্থলকে আমরা একটা উষ্ণ তাপমাত্রার স্থানে এবং একটা শীতল তাপমাত্রার স্থানে রাখবো, যার ফলে কী হবে, এর মধ্যে দিয়ে ইলেকট্রিক ফ্লো তৈরি হবে তাপমাত্রার পার্থক্যের কারণে। তো এটা কীভাবে হয়, কারণ আমরা জানি তাপ প্রয়োগের ফলে পদার্থের মধ্যেকার অণুসমূহের গতিশক্তি বৃদ্ধি পায়, অর্থাৎ অভ্যন্তরীণ শক্তি বৃদ্ধি পায়, যার ফলে এদের মধ্যে অণুপরমাণুর মধ্যে ছোটো বৃদ্ধি পায়। এর ফলে এই উষ্ণ স্থানের ইলেকট্রনগুলোর মধ্যে এক প্রকার ফোর্স ক্রিয়েট হয়, যেটা তাকে মুভ করতে বাধ্য করে। আর যেহেতু এই পাশটা শীতল, তাই শীতল পাশটা সংকুচিত অবস্থায় থাকে, এবং এই পাশের উত্তেজিত বা আমরা যেটা বলতে পারি মুভমেন্টরত ইলেকট্রন, সেটা এই পাশে ধীরে ধীরে চলে আসে, ফলে একটা ইলেকট্রিসিটির উদ্ভব হয়, এবং এটাই আমাদের থার্মোকাপল। তো এরপর যদি তাপযুগলের এক সংযোগ স্থলকে 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার বরফে অন্যটি উচ্চতর তাপমাত্রার 3 ডিগ্রি সেলসিয়াসে স্থাপন করা হয়, তবে উৎপন্ন তড়িৎচালক বল ই হলে ইকে নিম্নের সমীকরণ দ্বারা প্রকাশ করা হয়। তো এটা বিভিন্ন পরীক্ষার মাধ্যমে বের করা হয়েছে, যেমন তড়িৎচালক বল ইটা এ প্লাস বি থিটা প্লাস সি থিটা স্কোয়ার হয়,
এখানে ই, এ, বি, সি, থিটা সব কিছুর পরিচয় আমরা দেখব। তো জাস্ট আপাতত আমরা এই সমীকরণটুকুকে দেখে রাখি। তো এটা হলো একটা তাপযুগল থার্মোমিটারের গঠন। এখানে একটা শীতল পাত্র এবং উষ্ণ পাত্র আছে, এবং আমরা যে লোহা এবং তামার মাধ্যমে তাপযুগল তৈরি করেছিলাম সেটাকে এখানে রাখা আছে। জাস্ট এটা এ প্রান্ত, এবং এই পাত্রে আমরা যেই উষ্ণ প্রান্তটা আছে সেটা গ্যালভানোমিটারের মধ্য দিয়ে পটেনশিওমিটারের সাথে যুক্ত করা আছে। আর এই পাশের সেটআপটা হলো, এখানে একটা অ্যামিটার দেওয়া আছে আর একটা ব্যাটারি। এটা ব্যাটারির ধনাত্মক প্রান্ত, আমরা জানি বড়টা ধনাত্মক প্রান্ত হয়, এবং এটা ঋণাত্মক প্রান্ত। এটা একটা রোধ বাক্স আর বা লোড, এবং এটা একটা সুইচ বা কি, এবং এটা গ্যালভানোমিটারের মধ্য দিয়ে উষ্ণ প্রান্তটাকে জকি জে এর সাথে সংযুক্ত করা আছে, যেটা আমরা পটেনশিওমিটারের বিভিন্ন বিন্দুতে স্পর্শ করি নিষ্পন্দ বিন্দু বা সাম্য বিন্দু নির্ণয় করব। এবং সেই ক্ষেত্রে সাম্য বিন্দুটা হবে ডি, এটা এখানে অলরেডি আমরা ধরে রাখছি। পটেনশিওমিটারের এ প্রান্তের সাথে একটি জানা তড়িৎচালক বলের ব্যাটারি বি এর ধনাত্মক প্রান্তকে সংযুক্ত করি। পটেনশিওমিটারের এই যে এ প্রান্ত, অর্থাৎ আমাদের শীতল প্রান্ত, সেই শীতল প্রান্তের সাথে একটি জানা তড়িৎচালক বলের ব্যাটারির ধনাত্মক প্রান্ত বা এই যে পজিটিভ প্রান্তটাকে আমরা এই শীতল প্রান্তের সাথে যুক্ত করে দিলাম। এবং এরপর ব্যাটারির ঋণাত্মক প্রান্তকে রোধবাক্স আর এবং চাবি কে এর মধ্য দিয়ে পটেনশিওমিটারের সি প্রান্তে সংযোগ করে দিলাম। এই যে রোধবাক্স আর এবং চাবি কে এর মধ্য দিয়ে এই যে পটেনশিওমিটারটা হলো আমাদের এইখান থেকে নিয়ে এই যে এম আকৃতির অংশটুকু আমাদের পটেনশিওমিটার, সেটা সি বিন্দুতে সংযুক্ত করে দিলাম। এরপর তাপযুগলের শীতল প্রান্তকে পটেনশিওমিটারের এ বিন্দুতে এবং উষ্ণ প্রান্তকে গ্যালভানোমিটারের মধ্য দিয়ে জকি জে এর প্রান্তে সংযুক্ত করি, যেটা আমরা অলরেডি দেখেছি। তো এই হলো আমাদের চিত্র। আশা করি চিত্রটা বোঝা গেছে। আমরা জাস্ট আমাদের সেই থার্মোকাপল দুটোকে তার এ প্রান্তকে যুক্ত করে দিলাম একটা ব্যাটারি ধনাত্মক প্রান্তের সাথে, যেটা তড়িৎচালক বল আমরা জানি, এবং এই পাশে আমরা যে উষ্ণ প্রান্ত সেটাকে যুক্ত করে দিলাম গ্যালভানোমিটারের মধ্য দিয়ে এই পাশে পটেনশিওমিটারের জকি জে এর সাথে। আর মাঝখানে এই যে আমাদের ব্যাটারি ঋণাত্মক প্রান্তটা ছিল সেটা লোড আর এবং চাবি কে এর মধ্য দিয়ে পটেনশিওমিটার সি বিন্দুতে সংযুক্ত করে দিলাম। কার্যাবলী: চাবি কে বন্ধ করে রোধ বাক্স থেকে একটি নির্দিষ্ট মানের রোধ নিই, যাতে পটেনশিওমিটারের তারের প্রতি একক দৈর্ঘ্যে বিভব পতন খুব কম হয়। অতঃপর পটেনশিওমিটারের তারের জকি জে স্পর্শ করিয়ে নিষ্পন্দ বিন্দু বা ভারসাম্য বিন্দু নির্ণয় করি। তো আমরা যেটা এই মুহূর্তে পড়লাম সেটা ব্যাখ্যাটা হলো যে আমরা এমন একটা রোধ এখানে নেব যাতে পটেনশিওমিটারের ভিতরে বিভব পতনটা কম হয়, এবং আমরা তারপর একটা নির্দিষ্ট মানের রোধ নিলাম। নেওয়ার পর কী করব, এই যে জকি জে, এই জেকে এখানে আমরা বিভিন্ন বিন্দুতে স্পর্শ করিয়ে দেখব যে নিষ্পন্দ বিন্দু বা ভারসাম্য বিন্দুটা কোথায়। তো সেটা নির্ণয় করে ফেললাম। তারপর আমরা এখন গাণিতিক হিসাব নিকাশ করে এ থেকে এই ডি পর্যন্ত দৈর্ঘ্যের যেই তড়িৎচালক বল সেটা নির্ণয় করব, যেটাই হবে এই দুটো তাপমাত্রার মধ্যবর্তী তড়িৎচালক বল। কারণ আমরা যে ভারসাম্য বিন্দুটা নির্ণয় করছি, আমরা জানি পটেনশিওমিটারের মাধ্যমে আমরা ভারসাম্য বিন্দু থেকে এবং আমাদের যেই সংযুক্ত তার সেই পর্যন্ত দূরত্বের মধ্যবর্তী যেই তড়িৎচালক বল এবং আমাদের যেই ইলেকট্রিসিটি ফ্লো হচ্ছে তার যেই উৎস সেটার তড়িৎচালক বল সমান। তো এরপর আমরা ধরি ভারসাম্য বিন্দু ডি হতে এ এর দূরত্ব এডি, ভারসাম্য বিন্দু ডি হতে এ এর দূরত্ব এডি ইকুয়াল টু এল, অ্যামিটারের প্রবাহ মাত্রা আই এবং পটেনশিওমিটারের একক দৈর্ঘ্যের রোধ সিগমা। অর্থাৎ আমরা এই দৈর্ঘ্যটুকুকে এল ধরে নিলাম এ থেকে ডি পর্যন্ত। যদি আমরা এইভাবে এটাকে পরিমাপ করি তাহলে এই পর্যন্ত আমরা এল ধরে নিলাম। তো আমরা এখন এডি দৈর্ঘ্যে বিভব পতনটা নির্ণয় করবো। এই দৈর্ঘ্যের বিভব পতন আমরা জানি বিভব ভি এর একটা সূত্র হচ্ছে ভি ইকুয়াল টু আই আর, অর্থাৎ আই এবং রোধের গুণফল। কিন্তু এইখানে এটা হচ্ছে একক দৈর্ঘ্যের রোধ এবং এটা হচ্ছে টোটাল দৈর্ঘ্য। তাহলে একক দৈর্ঘ্যের রোধ আর টোটাল দৈর্ঘ্যকে যদি আমরা গুণ করি তাহলে আমরা টোটাল রোধটা পাবো, সেটাকে আমরা গুণ আকারে দিয়ে দিয়েছি আই এর সাথে। তো এডি দৈর্ঘ্যের বিভব পতনটা হবে আই এল সিগমা। এ বিভব পতন তাপযুগলের তাপীয় তড়িৎচালক বল ই এর সমান। অবশ্যই এই বিভব পতন তাপযুগলের তাপীয় তড়িৎচালক বল যে উৎপন্ন হচ্ছে তার সমান, যদি আমরা ভারসাম্য বিন্দু থেকে হিসাব করছি। সুতরাং ই ইকুয়াল টু আই এল সিগমা, অর্থাৎ আমাদের উষ্ণ প্রান্ত এবং শীতল প্রান্তের মধ্যবর্তী যে তড়িৎচালক বল সেটা আই এল সিগমা এর সমান। আবার পটেনশিওমিটারের সম্পূর্ণ তারের দৈর্ঘ্য যদি এল হয়
পটেনশিওমিটারের আমরা এ থেকে ডি পর্যন্ত অংশের দৈর্ঘ্য এল ধরেছিলাম, কিন্তু এখানে সম্পূর্ণ তারের দৈর্ঘ্যটাই যদি আমরা হিসাব করি সেটা হলো বড় হাতের এল বা ক্যাপিটাল এল নিলাম আমরা। তাহলে যদি টোটাল রোধ আর হয় তাহলে আমরা এই সিগমার একটা মান বের করতে পারবো। অর্থাৎ এই যে এই সিগমাটা আমরা ধরেছিলাম একক দৈর্ঘ্যের রোধ, সেটা সম্পূর্ণ দৈর্ঘ্যকে সম্পূর্ণ টোটাল রোধ দ্বারা যদি আমরা ভাগ করি, যে রোধটা আমরা রোধ বাক্স থেকে নিয়েছি যেটা আমরা জানি, তো সেটাকে যদি আমরা সম্পূর্ণ দৈর্ঘ্য দ্বারা ভাগ করে দিই তাহলে আমরা একক দৈর্ঘ্যে রোধটা পেয়ে যাব। তো এই একক দৈর্ঘ্যের রোধটা এখন আমরা এখানে বসিয়ে দেব, অর্থাৎ ই ইকুয়াল টু সিগমার পরিবর্তে আর বাই এল। এই যে এইটুকুকে আমরা সিগমা এর পরিবর্তে বসিয়ে দিলাম। ওকে, এখন এই সমীকরণের ডান দিকের সব রাশির মান জানা থাকলে ই এর মান নির্ণয় করা সম্ভব। যদি আমরা ডান দিকের সব জানি তাহলে এটা নির্ণয় করা সম্ভব। অতঃপর ই এ বি সি এর মান 1 নঙে বসিয়ে অজানা তাপমাত্রা থিটা এর মান নির্ণয় করা সম্ভব। এখানে এ বি সি হলো কনস্ট্যান্ট বা ধ্রুবক, তো এদের মান তাপযুগলে ব্যবহৃত ধাতুদ্বয়ের প্রকৃতির উপর নির্ভর করে। অর্থাৎ আমরা যে ধাতু ব্যবহার করবো, যেমন এখানে লোহা এবং তামা ব্যবহার করেছি, তো লোহা তামার ক্ষেত্রে এ বি সি ধ্রুবকের মান একরকম হবে, আবার অ্যান্টিমনি বিসমাথ এগুলো নিলে সেক্ষেত্রে এবিসির মান ভিন্ন হবে, যেটা আমরা তাপযুগলের বিভিন্ন উপাদানের সাপেক্ষে এবং তাদের পরিবহনাঙ্ক, তারপরে রোধ, এসবের সাপেক্ষে নির্ণয় করা হয় এই ধ্রুবকগুলো। তাহলে আমরা ই এর মানটা এখান থেকে জেনে যাব এবং এবিসি এর মান যদি বসিয়ে দিই তাহলে আমাদের ওই যে 1 নম্বর সমীকরণ যেটা কিনা ছিল ই ইকুয়াল টু এ প্লাস বি থিটা প্লাস সি থিটা স্কোয়ার, সেই সমীকরণ থেকে আমরা থিটা এর মানটা বের করে ফেলতে পারবো। তাহলে এটা আমাদের একটা থার্মোমিটারের মতো কাজ করবে, যেটা থার্মোকাপল দিয়ে তৈরি। তাই এটা তাপ যুগল থার্মোমিটার বা এটাকে বলা হয় তাপ যুগল থার্মোমিটার। দ্যাটস অল। গ বিভাগে যেহেতু প্রতিটি প্রশ্নের জন্য 10 নম্বর, তাই প্রশ্নগুলোকে একটু বড় করে বিস্তারিত আকারে লিখতে হবে। 7 খ, একটি থার্মোমিটারের হিমাঙ্ক 10 ডিগ্রি সেলসিয়াস এবং স্ফুটনাঙ্ক 120 ডিগ্রি সেলসিয়াস। 30 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় থার্মোমিটারটি কত বার দিবে? অর্থাৎ একটা ত্রুটিপূর্ণ থার্মোমিটারের হিমাঙ্ক 10 এবং স্ফুটনাঙ্ক 120। যদি একটা সুস্থ থার্মোমিটার বা ত্রুটি মুক্ত থার্মোমিটারের পাঠ 30 ডিগ্রি হয়, সেই মুহূর্তে এই ত্রুটিপূর্ণ থার্মোমিটারটির পাঠ কত হবে সেটা আমাদের দেখাতে হবে। তো এক্ষেত্রে যা দেওয়া আছে তা আমরা উঠিয়ে নিচ্ছি। যে ত্রুটিপূর্ণ থার্মোমিটারের হিমাঙ্ক, এটাকে আমরা মেল্টিং পয়েন্ট বা এম ধরে নিলাম, এবং ত্রুটিপূর্ণ থার্মোমিটারের স্ফুটনাঙ্ক বা বয়লিং পয়েন্ট বি ইকুয়াল টু 120 ডিগ্রি সেলসিয়াস ধরে নিলাম। যখন ত্রুটিমুক্ত থার্মোমিটারের তাপমাত্রা সি ইকুয়াল টু 30 ডিগ্রি সেলসিয়াস, তখন ত্রুটিযুক্ত থার্মোমিটারের পার্ট এস ধরলাম, সেটা কত? তাহলে আমরা জানি একটা সূত্র, যেটা আমরা এইচএসসি থেকেই জানি, যেটার মাধ্যমে মূলত বিভিন্ন ধরনের থার্মোমিটারের সমীকরণ ডেভেলপ করা হয়। অর্থাৎ একটা সাধারণ সমীকরণের মতো বলা যেতে পারে যে একটা নির্দিষ্ট তাপমাত্রা, কোনো একটা থার্মোমিটারের তাপমাত্রা বিয়োগ তার নিম্ন স্থিরবিন্দু এবং তার ঊর্ধ্ব স্থিরবিন্দু এবং নিম্ন স্থিরবিন্দুর পার্থক্য, সেটা ধ্রুবক হয় সবসময়। যে কোনো একটা থার্মোমিটারের আমরা যে কোনো মুহূর্তের তাপমাত্রা নেব, পাঠ নেব, সেটা থেকে নিম্ন স্থিরবিন্দুকে বিয়োগ করে দেব এবং নিম্ন এবং ঊর্ধ্ব এর পার্থক্যটা দিয়ে ভাগ করব, তাহলে সেটা ধ্রুবক হবে। সেটা এই ত্রুটিপূর্ণর ক্ষেত্রেও যা আসবে, আমাদের ত্রুটি মুক্তর ক্ষেত্রেও তাই আসবে, সেটা সেলসিয়াসের ক্ষেত্রে যা আসবে, ফারেনহাইটের ক্ষেত্রেও তাই আসবে, এটা কেলভিনের ক্ষেত্রেও তাই আসবে। অর্থাৎ এটা ইকুয়াল টু ধ্রুবক। তো এইটা ব্যবহার করেই আমরা ত্রুটি যুক্ত আর ত্রুটি মুক্তর মধ্যে একটা সম্পর্ক তৈরি করবো এবং সেখান থেকে এস এর মানটা বের করে নিয়ে আসবো। তো আমাদের যেহেতু সেলসিয়াস স্কেলে একটা পার্ট দেওয়া আছে, সেটাকে আমরা এই পাশটাতে লিখছি। অর্থাৎ সেলসিয়াস স্কেলের সেই পার্টটা হবে 30 ডিগ্রি সেলসিয়াস, এবং সেটা থেকে আমরা 0 ডিগ্রি সেলসিয়াস অর্থাৎ 0 মাইনাস করে দিলাম। এবং আমরা জানি সেলসিয়াস স্কেলের স্ফুটনাঙ্ক হলো 100 ডিগ্রি সেলসিয়াস, এবং 100 ডিগ্রি থেকে নিম্ন স্থিরবিন্দু 0 ডিগ্রি সেলসিয়াস বাদ দিয়ে দিলাম। এবং এই পাশে আমরা যেটা ধরেছি, আমাদের যেটা বের করতে হবে এস তাপমাত্রা, অর্থাৎ এই 30 ডিগ্রির অ্যাক্রসে এখানে যে তাপমাত্রাটা আসবে এবং তার মেল্টিং পয়েন্ট ডিভাইডেড বাই বয়লিং অ্যান্ড মেল্টিংয়ের পার্থক্য। এবং আমরা মানগুলো যদি বসিয়ে দিই, 120, 10, 10 এবং এখানে 30, 100, এবং তাহলে আমরা এখানে হিসাব করলে এস এর মানটা পেয়ে যাব 43 ডিগ্রি সেলসিয়াস। অতএব 30 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় আমাদের ত্রুটিযুক্ত যে থার্মোমিটারটা, সেটি 43 ডিগ্রি সেলসিয়াস পাঠ দিবে।
তো আমাদের অ্যান্সারটা এসেছে যখন এখানে 30 ডিগ্রি সেলসিয়াস দেখাচ্ছে, তখন ওখানে 43 ডিগ্রি সেলসিয়াস দেখাবে। অর্থাৎ যেহেতু সে 0 ডিগ্রিতে 10 ডিগ্রি দেখাচ্ছে, অর্থাৎ এমনিতেই বোঝা যাচ্ছে যে আমাদের এই 30 ডিগ্রির চেয়ে বেশি হবে অ্যান্সারটা। আবার সে ছোটনাঙ্কের মধ্যে 100 ডিগ্রির জায়গায় 120 ডিগ্রি দেখাচ্ছে। তো সব মিলিয়ে অ্যান্সারটা 30 ডিগ্রির চেয়ে বেশিই হবে, অর্থাৎ আমাদের অ্যান্সারটা সঠিক রেঞ্জের মধ্যে আছে। কিন্তু কোনোভাবে যদি ভুল হয়, ভুলটা ডিটেক্ট করার জন্য আমরা এটা ব্যবহার করতে পারি, যেহেতু এখানে 0 ডিগ্রির জায়গায় 10 ডিগ্রি অর্থাৎ বেশি আছে, তাই অ্যান্সারও বেশি হবে, কিন্তু অ্যান্সার কম আসলো, ধরা যাক 25 ডিগ্রি আসলো, তাহলে আমরা বুঝতে পারবো যে কোথাও একটা এরর আছে। এভাবে আমরা ম্যাথের প্রবলেমটা ধরে ফেলতে পারবো। কিংবা এখানে ছিল -10 ডিগ্রি সেলসিয়াস, কিন্তু আমাদের অ্যান্সার আসছে 30-এর বেশি, তাহলে আমরা বুঝতে পারবো যে কোথাও একটা ভুল হয়েছে। তো এই ক্ষেত্রে আমাদের অ্যান্সার যেহেতু 43 এসেছে, তার মানে অ্যান্সারটা সঠিক রেঞ্জেই আছে এবং এটাই সঠিক উত্তর। এরপর 8 নম্বর, ক্লসিয়াস ক্ল্যাপিরনের সমীকরণটি প্রতিপাদন করো। এ থেকে দেখাও যে বায়ুমণ্ডলের চাপ বৃদ্ধিতে স্ফুটনাঙ্ক বৃদ্ধি পায়। বায়ুমণ্ডলের চাপ বৃদ্ধিতে স্ফুটনাঙ্ক বৃদ্ধি পায়, অর্থাৎ আমরা যদি বায়ুমণ্ডলের চাপটাকে বাড়িয়ে দিই, তাহলে আমাদের বয়লিং পয়েন্টটাও বেড়ে যাবে। তো মূলত এই প্রশ্নের দুইটা পার্ট, একটা হলো সমীকরণ প্রতিপাদন এবং সেই সমীকরণ থেকে বায়ুমণ্ডলের চাপ বৃদ্ধিতে স্ফুটনাঙ্ক বৃদ্ধি পায় এটা দেখানো। তো আমরা প্রথম পার্টটা শুরু করি, সেটা হলো যে ক্লসিয়াস ও ক্যাপিরন সমীকরণ, অর্থাৎ তার বিবৃতি, সেটা হলো তাপগতিবিদ্যার দ্বিতীয় সূত্র প্রয়োগ করে পদার্থের গলনাঙ্ক ও স্ফুটনাঙ্কের উপর চাপের প্রভাব সম্বলিত সমীকরণ নির্ণয় করা যায়। এই সমীকরণকেই ক্লসিয়াস ক্যাপিরনের সমীকরণ বলে। অর্থাৎ তাপগতিবিদ্যার দ্বিতীয় সূত্রের উপর ভিত্তি করে গলনাঙ্ক আর স্ফুটনাঙ্কের উপর চাপের প্রভাব সম্পর্কিত যে সমীকরণটা নির্ণয় করা যায়, সেটাই ক্লসিয়াস ক্যাপিরনের সমীকরণ নামে পরিচিত। কোনো একটি বস্তু যখন তরল অবস্থা হতে বায়বীয় অবস্থায় রূপান্তরিত হয় বা হতে থাকে, তখন ধরি বা মনে করি টি এবং ডিটি উষ্ণতায় যথাক্রমে এ বি সি ডি ও ই এফ জি এইচ দুটি সমষ্টি রাখে। অর্থাৎ একটা টি তাপমাত্রায় একটা ডিটি তাপমাত্রা, এবং গ্রাফটা আমাদের হবে চাপ এবং আয়তন পিভি গ্রাফ, এবং পিভি গ্রাফ যেহেতু, তাহলে আমাদের তাপমাত্রাটা আলাদা করে উল্লেখ করতে হবে। এবং টি তাপমাত্রায় আরেকটা হলো টি মাইনাস ডেলটি তাপমাত্রায়, অর্থাৎ টি তাপমাত্রায় হলো আমাদের এ বি সি ডি, অর্থাৎ এই এ বি সি ডি এই গ্রাফটা, এবং টি প্লাস ডিটি অর্থাৎ কিছুটা বেশি এটা তাপমাত্রা হলো ই এফ জি এইচ। এই দুটো গ্রাফের মধ্যে এই এ বি এবং এই যে ই এফ অংশ, অর্থাৎ দুটো গ্রাফেরই যে সিমেট্রিক যে অংশটুকু আছে, এই অংশটুকুর মধ্যে বি ও এফ বিন্দুতে বস্তু সম্পূর্ণ তরল অবস্থায় থাকে। কীভাবে এটা তরল হচ্ছে, আমরা বলেছি যে তরল অবস্থা থেকে বায়বীয় অবস্থায় রূপান্তরিত হচ্ছে, তাহলে এটার তাপমাত্রা বাড়াতে হবে। কোনো একটা বস্তুকে যখন আমরা তরল থেকে বায়বীয় অবস্থায় রূপান্তর করব, তখন প্রথমেই ধরি আমরা একটা পাত্রের মধ্যে তরল নিলাম এবং এটাকে বাষ্পে পরিণত করে দেবো। তো আমরা তাপ দিতে থাকবো, তাপমাত্রা 100 ডিগ্রিতে পৌঁছাবে, অর্থাৎ স্ফুটনাঙ্কে পৌঁছাবে। তারপর এটি ফুটতে থাকবে এবং বাষ্পে পরিণত হতে থাকবে, তখন আর তাপমাত্রা বাড়বে না। তো এই বিষয়টা যদি আমরা এখানে খেয়াল করি, ধরি এই অবস্থানটুকুতে তরলের তাপমাত্রা বাড়ানো হচ্ছে, এবং তাপমাত্রা বাড়ার সাথে সাথে তার যেই স্ফুটনাঙ্কের কাছাকাছি যাচ্ছে, এবং এখানে তারা তরল অবস্থায় আছে, অর্থাৎ বি ও এফ বিন্দুতে বস্তু সম্পূর্ণ তরল অবস্থায় থাকে। কিন্তু এই বি এবং এফ জি এর মধ্যবর্তী অংশে বস্তু আংশিক তরল এবং আংশিক বায়বীয়, যেহেতু এখানে স্ফুটনাঙ্কে পৌঁছে গেছে, অর্থাৎ ফুটতে শুরু করেছে, তাহলে মধ্যবর্তী অংশে কী হবে, তাপমাত্রা বাড়বে না, এবং এই ক্ষেত্রে চাপেরও কোনো পরিবর্তন হবে না, চাপ স্থির থাকবে এবং আমাদের আয়তনটা চেঞ্জ হতে থাকবে, কারণ যেহেতু তরল থেকে বাষ্পে পরিণত হচ্ছে, অবশ্যই আয়তন বাড়তে থাকবে, কারণ আমরা জানি তরলের চেয়ে বাষ্প বা গ্যাস বেশি আয়তন দখল করে। তাই সেই ক্ষেত্রে যখন তরল ছিল, তখন তাপ প্রয়োগে আয়তনের পরিবর্তন খুবই সামান্য ছিল, জাস্ট একটু কার্ভ হয়েছে, সামান্য একটু পরিবর্তন হয়েছিল। কিন্তু যখন তরল থেকে বাষ্পে পরিণত হচ্ছে, তখন কিন্তু আয়তনটা অনেক বেশি হারে পরিবর্তন হচ্ছে, কিন্তু চাপের কোনো পরিবর্তন হচ্ছে না। আরেকটা বিষয় লক্ষণীয়, যখন আমরা তাপ দিচ্ছিলাম, অর্থাৎ আয়তন বৃদ্ধি পাচ্ছিল, তখন কিন্তু অনেক বেশি হারে চাপটা হ্রাস পাচ্ছিল। তো এই অবস্থাতে আমাদের এফ জি এবং বি সি এই অংশটাতে তরল এবং বায়বীয় দুই অবস্থায় বিরাজ করছে, এবং পরবর্তীতে সি এবং জি বিন্দুতে বায়বীয় অবস্থা সম্পূর্ণভাবে প্রাপ্ত হয়ে গেল। এই সি এবং এই যে জি, এই দুইটা বিন্দুতে বায়বীয় অবস্থাটা সকল তরলই গ্যাসে রূপান্তরিত হয়ে গেছে বা বাষ্পে পরিণত হয়ে গেছে। তো তারপরে এফ এবং জি অবস্থায় আমাদের এই এফ এবং এই জি, এফ এবং জি অবস্থায় আয়তনের যে পরিবর্তন, সেটাকে আমরা V1 এবং V2 দ্বারা ডিনোট করি। তাহলে এটা আমরা নিচে একটা লম্ব দাগ দিয়ে দিলাম, যেখানে আয়তন V1 ছিল, এখানে আয়তন V2 ছিল। পরবর্তীতে এটা আমরা ধরে নিলাম
তরলের সম্পৃক্ত বাষ্পচাপ যথাক্রমে পি এবং পি প্লাস ডিপি হলে এখন দুটি রুদ্ধতাপ রেখা এফ এম এবং জিএন, অর্থাৎ আমাদের চিত্রটা অবশ্যই এখানে দেখতে হবে যে আমরা এইটুকুর মধ্যে চাপের পার্থক্য কতটুকু, যেহেতু তাপমাত্রার পার্থক্য হচ্ছে আমাদের ডেল টি, তো এই ক্ষেত্রে আমরা ডেল টি বা ডিটি চাপের পার্থক্য এখানে খেয়াল করব। এবং আমাদের তরলের ক্ষেত্রে যে বাষ্পচাপটা ছিল, তরলের সম্পৃক্ত বাষ্পচাপ, সেটা একটার ক্ষেত্রে পি, একটার ক্ষেত্রে পি প্লাস ডিপি, অর্থাৎ ডেল একটা ক্ষুদ্র সংখ্যা, ক্ষুদ্র পরিমাণ বেশি। এবং এই ক্ষেত্রে আমরা দুটি রুদ্ধতাপ রেখা নিব, একটা হচ্ছে এফ এম এবং জি সি বা জিএন, এখানে জিএন হবে। তো এটা রুদ্ধতাপ রেখা, অর্থাৎ এটা আমরা এমনভাবে নেব যাতে এটা একটা কার্ণচক্রের মতো আচরণ করে। এবং এখানে আমরা, এটা তো সমষ্ণ রেখা, আমরা জানি এটার মধ্যে তাপ স্থির আছে, আমরা এটা জানি, এবং এখানেও তাপ স্থির আছে, কারণ এই ক্ষেত্রে তরল থেকে বাষ্পে পরিণত হচ্ছে, তাপমাত্রার কোনো চেঞ্জ হচ্ছে না। সো এটাকে আমরা বলতে পারি একটা, এখান থেকে আমরা যদি একটা কার্ণচক্রের মতো, অর্থাৎ এখানে সামান্তরিকের মতো আঁকাই, তাহলে আমরা এই দুটো রেখাকে এমনভাবে নিলাম যেন তারা রুদ্ধতাপ রেখা। এবং এফ জি পথে, এই যে এফ জি পথে বস্তু কর্তৃক শোষিত তাপ Q1, এটা যখন ছিল তখন সে তাপ শোষণ করেছে। কেন? কারণ সে তরল থেকে বাষ্পে পরিণত হচ্ছে, এই অবস্থায় সে কিন্তু তার সুপ্ত তাপ পরিমাণ শোষণ করবে, অর্থাৎ তাপ শোষণ করবে, কিন্তু তাপমাত্রা পরিবর্তন হবে না, জাস্ট সে তরল থেকে বাষ্পে পরিণত হবে, এবং সেই জন্যে সে Q1 তাপ শোষণ করে। তো এটাকে যদি আমরা এখানে Q1 দিয়ে লিখে রাখি, যেটা সে শোষণ করছে। এবং বাষ্পীভবনের সুপ্ত তাপকে আমরা এই ক্ষেত্রে L প্লাস ডিএল দ্বারা প্রকাশ করলাম। বাষ্পীভবনের সুপ্ত তাপ যেটা Q এর সমান, অর্থাৎ এইটা সমান সমান আমাদের বাষ্পীভবনের সুপ্ত তাপ। পরবর্তীতে আমরা এম এন পথের ক্ষেত্রে যদি খেয়াল করি, এই যে এম এন পথে বস্তু কর্তৃক বর্জিত তাপ, তো একটা সম্পূর্ণ কার্ণচক্র তৈরি করার জন্য আমরা ধরলাম এখানে কিউ পরিমাণ তাপ, অর্থাৎ তার সুপ্ত তাপ পরিমাণ তাপ গৃহীত হচ্ছে, এবং এই পাশে কিউ পরিমাণ তাপ, অর্থাৎ তার সুপ্ত তাপ পরিমাণ তাপ বের হয়ে যাচ্ছে। এটা আমরা এখানে সেই সুপ্ত তাপটা কত, এল। ওকে, তো আমরা এখন কার্ণচক্রের লগুলো এখানে অ্যাপ্লাই করার জন্য প্রস্তুত। অর্থাৎ আমাদের এই যে সামান্তরিকটা আমরা দেখতে পাচ্ছি এফ জি সি, এফ জি এন এম বা এম এন জি এফ, এই সামান্তরিকের মধ্যে আমরা এখন কার্ণচক্র অ্যাপ্লাই করব। তো কার্ণচক্র অনুযায়ী আমরা লিখতে পারি Q1 বাই T1 ইকুয়াল টু Q2 বাই T2, এটা আমরা সবাই জানি। তো এখান থেকে আমরা যদি Q1 বাই Q2, এখানে গুণাকার আছে, এই পাশে ভাগ হবে, তাহলে Q1 বাই Q2 হবে, এবং এখানে T1 বাই T2 লেখা যায়, যেহেতু এটা ভাগার আছে ওই পাশে যে উপরে চলে যাবে, এরকমটা হলো। এবং তারপর আমরা যোজন বিয়োজন করবো, অর্থাৎ আমরা যোজন বিয়োজনের বিষয়টা জানি যে আমাদের হরকে লব থেকে বিয়োগ দিতে হয়, যেটা হলো আমাদের বিয়োজন, জাস্ট বিয়োজন করা হয়েছে এখানে, অর্থাৎ আমরা হরকে লব থেকে বাদ দিয়েছি দুই ক্ষেত্রে। এটাকে আমরা 1 নম্বর সমীকরণ ধরে রাখলাম। তো যেহেতু Q1 ইকুয়াল টু এল প্লাস ডিএল এবং Q2 ইকুয়াল টু শুধু এল, এবং T1 ইকুয়াল টু টি প্লাস ডিটি এবং T2 ইকুয়াল টু টি, কারণ আমরা জানি এবিসিডি গ্রাফের তাপমাত্রা টি এবং এফ জি এইচ এর তাপমাত্রা হলো টি প্লাস ডিটি, সেহেতু আমরা এখানে যদি মান বসিয়ে দিই, তাহলে আমরা বলছি ডিএল ইকুয়াল টু এল বাই টি ডিটি। তো আমাদের এফ জি এন এম যে সামান্তরিকটা ছিল, সেই সামান্তরিকের সম্পূর্ণ চক্রকৃত কাজ ডব্লিউ ইকুয়াল টু এত সামান্তরিকের ক্ষেত্রফল, অর্থাৎ আমাদের সামান্তরিকটার ক্ষেত্রফল কীভাবে কৃত কাজ এবং সেখানে ক্ষেত্রফলটা কীভাবে বের করবো আমরা একটু দেখি চিত্র থেকে। তো এটা আমাদের সেই কার্ণচক্র। তো আমরা যদি সম্পূর্ণটার ক্ষেত্রফল বের করি, সেটা কৃত কাজের সমান হবে। তো এই ক্ষেত্রে আমরা বক্ররেখার ক্ষেত্রে সেটা করতে ইন্টিগ্রেশন লাগে, কিন্তু এই ক্ষেত্রে জাস্ট আমাদের দৈর্ঘ্য প্রস্থ গুণ করলেই, দৈর্ঘ্য এবং উচ্চতা, আমরা জানি সামান্তরিকের ক্ষেত্রফল সমান দৈর্ঘ্য গুণন উচ্চতা, সেটা করতে পারলে ক্ষেত্রফল বেরিয়ে যাবে। এবং এই ক্ষেত্রে দৈর্ঘ্যটা হলো আমাদের এইখান থেকে এফ থেকে জি পর্যন্ত, তাহলে V1 থেকে V2, অর্থাৎ V2 মাইনাস V1 হলো আমাদের দৈর্ঘ্য, এবং আমাদের উচ্চতা হলো কত, এই যে এরকম ডিপি পরিমাণ উচ্চতা। আমাদের ক্ষেত্রফল কী হবে, V2 মাইনাস V1 ইন্টু ডিপি, এই যেখানে আমরা সেটা লিখেছি V2 মাইনাস V1 ইন্টু ডিপি আর্গ, অর্থাৎ এটা শক্তির একক, এবং সেটা থেকে আমরা যখন ক্যালোরিতে নেব তখন নিচে আমরা জুল দিয়ে ভাগ করে দিলাম। তো এরপর আমরা লিখব অতএব 2 নং সমীকরণ অনুযায়ী, অর্থাৎ 2 নং সমীকরণে আমরা দেখেছিলাম যে এই যে আমাদের 2 নং সমীকরণ ডিএল ইকুয়াল টু এল বাই টি ইন্টু ডিটি। তো সেখান থেকে আমরা যদি 2 নং অনুসারে আমরা এটা লিখতে পারি, এবং পরবর্তীতে আমরা যদি ডিপি বাই ডিটি করি, তাহলে আমরা এই পাশে পেয়ে যাচ্ছি এরকম, এবং ডি বাই ডিটি ইকুয়াল টু জে ইন্টু টি V2 মাইনাস V1। এটাই ক্লাসিয়াস ক্যাপিটানোর সমীকরণ বা লীন তাপের বা সুপ্ত তাপের প্রথম সমীকরণ বলা হয়। তো
এই প্রশ্নটা আমাদের বইয়ের মধ্যে দেওয়া আছে ভিন্নভাবে। তো আমি যেখান থেকে আমার সমাধানটা কালেক্ট করেছি সেই সমাধানটা আমার কাছে কেমন যেন অ্যাপ্রোপ্রিয়েট মনে হয়নি। তো আমরা এই প্রশ্নটা দেখতে পারি। এখানে জাস্ট আগের মতোই বর্ণনা, আমরা আগের মতো একটা বর্ণনা দিব এবং সেখান থেকে এই চিত্রটা অঙ্কন করে দিব। অর্থাৎ এখানে চিত্রটা ভিন্নভাবে দেওয়া আছে, এটা একটা বর্গক্ষেত্র হিসেবে দেওয়া আছে। এটা কিন্তু আসলে মানে একটা ট্রাপিজিয়ামের মতো মনে হচ্ছে, আসলে ট্রাপিজিয়াম না, এটা 3 ডাইমেনশনাল ভিউ থেকে দেখলে এটা সমান্তরাল। তো এরপর আমরা ঠিক আগের মতোই v1 v2 ধরে নেব, t মাইনাস ডিটি। এই যে আমাদের t মাইনাস ডিটি ধরে নিলাম, এবং কর্ণচক্রে উৎপন্ন কাজ আমাদের এরকম একটা মান বেরোবে। অর্থাৎ আমরা একইভাবে ডিপি ইন্টু v2 মাইনাস v1 আর করবো। তারপর কিন্তু কার্ণনীতি অনুযায়ী এখানে দক্ষতা দিয়ে বের করা হয়েছে, এটা ইকুয়াল টু w/q হবে, এবং সেই ক্ষেত্রে আমরা পাচ্ছি del t/t। del t/t আমরা কী করতে পারি, দক্ষতা, যেহেতু আমরা জানি কার্ণচক্রের সম্পন্ন কাজ 100% আউটপুট দেয়, তাহলে আমরা তার যে দক্ষতা সমান তার প্রদত্ত কাজ বলতে পারি। তাই আমরা এটাকে সমান লিখে দিলাম, এবং যেহেতু কিউ ইকুয়াল টু এল, তাই এখানে এল দিয়ে দেওয়া হয়েছে, এবং পরবর্তীতে আমরা আগের মতোই এই সমীকরণটা পেয়ে যাচ্ছি। তো এটাও দিতে পারেন, এটাও সহজ আছে। তো আমরা এখন আমাদের প্রশ্নের দ্বিতীয় অংশটা দেখব যে বায়ুমণ্ডলের চাপ বৃদ্ধিতে স্ফুটনাঙ্ক কীভাবে বৃদ্ধি পায়। যখন তরল পদার্থ বাষ্পে পরিণত হয় তখন আয়তন বৃদ্ধি পায়। বাষ্পে পরিণত হলে আমাদের আয়তন অবশ্যই বৃদ্ধি পায়। সো v2 ইজ গ্রেটার দেন v1, অর্থাৎ v2 মাইনাস v1 ধনাত্মক হয়। অতএব 3 নং সমীকরণ থেকে বলা যায়, অর্থাৎ যেখানে আমরা dp/dt কে ধনাত্মক রাশি ধরতে পারি। 3 নং সমীকরণটা আমাদের যেটা ছিল সেটা আমরা দেখাচ্ছি। এই যে এই ক্ষেত্রে আমাদের এখানে যদি ধরি যে dp/dt, যেহেতু এটা ধনাত্মক আর বাকি সবগুলো তো ধনাত্মকই, তাহলে এটুকু ধনাত্মক হবে। তো এখানে এটা ধনাত্মক রাশি, অর্থাৎ চাপ বৃদ্ধির সাথে তরলের স্ফুটনাঙ্ক বৃদ্ধি পায়। চাপ হ্রাসকৃত চাপ কম তাপমাত্রায় তরল পদার্থ ফুটতে শুরু করে। অর্থাৎ চাপ যদি কম হয় তাহলে কম তাপমাত্রায় তরল পদার্থগুলো ফুটতে শুরু করে। তাই স্বাভাবিকভাবে বা স্বাভাবিক চাপে 100 ডিগ্রি সেলসিয়াসের কম তাপমাত্রায় পানিকে ফুটানো যায়। অতএব দেখা যায় যে বায়ুমণ্ডলের চাপ বৃদ্ধিতে স্ফুটনাঙ্ক বৃদ্ধি পায়। অর্থাৎ আমরা এটা নর্মালি যদি বোঝার চেষ্টা করি যে যেহেতু আমাদের v2টা বেশি, অর্থাৎ আয়তনটা বাড়ছে, আয়তন বাড়ার ফলে অবশ্যই চাপ কমছে। চাপ কমছে, অর্থাৎ আমরা যদি কোনো একটা পাত্রের মধ্যে ধরি যে পানি আছে, এবং সেটাকে যদি আমরা অতিরিক্ত চাপ দিই ওপর থেকে এবং তারপর সেটাকে ফোটাতে শুরু করি, তাহলে সেটা অণুপরমাণুগুলো একটা থেকে একটা বিচ্ছিন্ন হতে বেশি এনার্জির প্রয়োজন হবে, তাই তাপমাত্রা বেশি লাগবে তাকে ফোটাতে। কিন্তু যদি আমরা আমাদের চাপটাকে কমিয়ে দিই, যার ফলে যেটা হবে যে আমরা এই অণুপরমাণুগুলো খুব সহজেই একজন আরেকজন থেকে বিচ্ছিন্ন হয়ে বায়বীয় অবস্থায় বা গ্যাসীয় অবস্থায় পরিণত হতে পারবে। তাই আমরা এই সাধারণ কনসেপ্ট থেকে বলতে পারি যে চাপ হ্রাস করলে অবশ্যই স্ফুটনাঙ্ক হ্রাস পাবে বা কমবে, এবং চাপ যদি আমরা বাড়িয়ে দিই, চাপের পরিমাণ যদি আমরা বাড়িয়ে দিই, তাহলে অবশ্যই স্ফুটনাঙ্কে পৌঁছাতে বা তাকে বাষ্পে পরিণত করতে বেশি শক্তির প্রয়োজন হবে, অর্থাৎ তাপমাত্রা বেশি লাগবে। এরপর 9 ক, তাপ পরিবহন গুণাঙ্ক ব্যাখ্যা করো। এই প্রশ্নটা এভাবে থাকতে পারে যে তাপ পরিবহন গুণাঙ্কের সংখ্যা দাও এবং ইহার মাত্রা লিখো। তো আমরা যে আমাদের এই প্রশ্ন যেহেতু শুধু গুণাঙ্ক চেয়েছে, আমরা গুণাঙ্কটুকু আলোচনা করবো যে তাপ পরিবহন গুণাঙ্কটা কি। একক বেদ এবং একক ক্ষেত্রফল বিশিষ্ট কোনো পদার্থের দুটি বিপরীত সমান্তরাল পৃষ্ঠের তাপমাত্রার পার্থক্য 1 ডিগ্রি হলে প্রতি সেকেন্ডে এর মধ্য দিয়ে লম্বভাবে যে পরিমাণ তাপ উষ্ণ পৃষ্ঠ হতে শীতল পৃষ্ঠে পরিবাহিত হয় তাকে উক্ত পদার্থের তাপ পরিবহন গুণাঙ্ক বলে। একে কে দ্বারা প্রকাশ করা হয়? তাপ পরিবহন গুণাঙ্কের ব্যাখ্যা। তাপ পরিবহন গুণাঙ্কের একক নিম্নরূপ। আমরা জানি কে ইকুয়াল টু QD ডিভাইডেড বাই A ইন্টু θ1 মাইনাস θ2 ইন্টু T। তাহলে এখানে কে ইকুয়াল টু তাপ পরিবহন গুণাঙ্ক। এরপর 9 খ, একটি দণ্ড বরাবর রৈখিক তাপীয় প্রবাহের জন্য ফুরিয়ার ব্যবকলনীয় সমীকরণ প্রতিপাদন করো। তো ব্যাখ্যাটা আমরা আমাদের মেইন বই থেকে দেখি, যে মনে করি MN সুষমপ্রস্থ ছেদ বিশিষ্ট একটি ধাতব দণ্ডের M প্রান্ত উত্তপ্ত করা হচ্ছে। দণ্ডটির দৈর্ঘ্য যদি যথেষ্ট লম্বা হয়, তাহলে N প্রান্তে পরিবেশের তাপমাত্রাই বা পারিপার্শ্বিক তাপমাত্রা আছে বলে বিবেচনা করা যায়। যদি এটা যথেষ্ট লম্বা হয়, যার ফলে এই পাত্রে উত্তপ্ত করলেও এই পাত্রে সেটা এত দ্রুত পৌঁছাবে না, ফলে এখানে পরিবেশের তাপমাত্রা থাকবে। দণ্ডটির উত্তপ্ত প্রান্তে M কে স্থানাঙ্ক ব্যবস্থার মূল বিন্দু হিসেবে বিবেচনা করি। দণ্ডটির মাঝামাঝি অবস্থান G এবং H একটি স্তর বিবেচনা করি। ধরা যাক M প্রান্ত হতে G এর দূরত্ব x, M প্রান্ত হতে G এর দূরত্বটা x, অর্থাৎ এখানে G x = 0, এখানে x = x, এবং H এর দূরত্ব x প্লাস ডেল x, অর্থাৎ এইটুকু আমাদের ডেল x পরিমাণ, যে এই স্তরটার ডেল x পরিমাণ।
প্রশস্ত স্তর দুটির দৈর্ঘ্যের সাথে সমকোণে স্তর দুটি আমাদের যেই দৈর্ঘ্যের সাথে অবশ্যই সমকোণে অবস্থান করছে, অর্থাৎ দৈর্ঘ্যের সাথে সেটা 90 ডিগ্রি এখানেও। তাহলে আমরা মনে করি জি স্তরের তাপমাত্রা ইকুয়াল টু থিটা, অতএব উক্ত স্থানে তাপমাত্রার অবক্রম মাইনাস DDX অফ থিটা, অর্থাৎ উক্ত স্থানের তাপমাত্রার অবক্রম অর্থাৎ জি স্তরের তাপমাত্রা যদি থিটা হয়, আবার এই স্তরের তাপমাত্রা যদি থিটা প্লাস DDX অফ থিটা ইন্টু ডেল এক্স হয়, অর্থাৎ যেহেতু এটুকু ডেল এক্স এবং পার্থক্যটুকু আমরা ধরে নিয়েছি এক্স প্লাস DX অফ থিটা ইন্টু ডেল এক্স, সেই ক্ষেত্রে এই স্তরের তাপমাত্রার অবক্রম ইকুয়াল টু DDX অফ সম্পূর্ণটুকু, অর্থাৎ এক্স প্লাস DDX অফ থিটা ডেল এক্স। যদি দণ্ডটির প্রস্থচ্ছেদ এ এবং এর উপাদানের তাপীয় পরিবাহিতাঙ্ক কে হয়, তবে জি স্তরে তাপ প্রবেশের হার Q1 ইকুয়াল টু মাইনাস KA DDX অফ থিটা, অর্থাৎ এখানে যে পরিমাণ তাপ প্রবেশ করছে সেটা কে দিয়ে গুণ করতে হবে এবং আমাদের ক্ষেত্রফলের সমান, সাথে আমাদের যে অবক্রমটা ছিল যে এর জন্য সেটা। এই স্তরের তাপ নির্গমনের হার একইভাবে আমরা লিখে দেবো KA প্লাস তার তাপ অবক্রমের হার, এবং এটাকে একটু মডিফাই করে আমরা ভিতরে গুণ করে দিলাম। সুতরাং প্রতি সেকেন্ডে GH অংশে শোষিত তাপ Q ইকুয়াল টু Q1 মাইনাস Q2, অর্থাৎ আমরা এই Q1 থেকে যদি Q2 বাদ দিই তাহলে পুরো স্তরে অর্থাৎ GH যে স্তরটা আমরা ধরেছি এই স্তরে শোষিত তাপের পরিমাণ বের হবে, এবং সেটা হচ্ছে Q ইকুয়াল টু, মানগুলো বসিয়ে দিলে কাটাকাটি হয়ে আমরা পাই Q ইকুয়াল টু KA ডি স্কোয়ার বাই DX স্কোয়ার থিটা ইন্টু ডেল এক্স। এটাই রৈখিক তাপীয় প্রবাহের ফুরিয়ারের সমীকরণ। আমাদের 9 খ কমপ্লিট। এবার আমরা দেখব 10 ভিয়েনের সরণসূত্র লেখো এবং প্রতিপাদন করো। তো ভিয়েনের সরণসূত্রটি হলো কৃষ্ণবস্তু হতে বিকীর্ণ সর্বাধিক তাপ শক্তির জন্য তরঙ্গ দৈর্ঘ্য কৃষ্ণবস্তুর পরম তাপমাত্রার ব্যস্তানুপাতিক, অর্থাৎ কৃষ্ণবস্তু থেকে যে বিকীর্ণ শক্তি সেটা সর্বাধিক হবে, সর্বাধিকের জন্য তরঙ্গ দৈর্ঘ্য কৃষ্ণবস্তুর পরম তাপমাত্রার সমানুপাতিক হয় আর কি। পরম তাপমাত্রায় কৃষ্ণবস্তুর সর্বাধিক নিঃসরিত শক্তির জন্য তরঙ্গ দৈর্ঘ্য ল্যামডা এম হলে বা ল্যামডা এম সমানুপাতিক 1/T। ভিয়েনের প্রথম সূত্রটা হলো, তো ভিয়েনের প্রথম সূত্রটাই মূলত তার সরণসূত্র। তো এটা থেকে আমরা একটি গোলীয় বা গোলকীয় আধার বিবেচনা করতে পারি, যার দেয়াল সম্পূর্ণভাবে প্রতিফলক এর ব্যাসার্ধ আর এবং এর বাইরের গোলকটি ভি বেগে সম্প্রসারমান। মনে করি গোলকের মধ্যে T তাপমাত্রায় একটি কৃষ্ণবস্তু রাখা আছে। গোলকটি সমবেগে সম্প্রসারিত হলে অভ্যন্তরীণ বিকিরণ শক্তি রুদ্ধতাপীয় প্রসারণে ঘটবে। যদি এটি সমবেগে সম্প্রসারিত হয় তাহলে তাপগতিবিদ্যার দ্বিতীয় সূত্র অনুযায়ী আমরা জানি DQ ইকুয়াল টু DU প্লাস DW, অর্থাৎ DW এর পরিবর্তে BDB লেখা যায়, এটাকে আমরা 1 নং সমীকরণ ধরে রাখলাম। যদি E ইকুয়াল টু বিকিরণ শক্তি ঘনত্ব হার এর সমান হয় তাহলে U ইকুয়াল টু EV। এখানে V ইকুয়াল টু গোলকটির আয়তন, P ইকুয়াল টু বিকিরণ চাপ, DV ইকুয়াল টু আয়তনের পরিবর্তন, অর্থাৎ P ইকুয়াল টু 1/3E। রুদ্ধতাপীয় প্রক্রিয়ায় DQ ইকুয়াল টু 0 আমরা জানি, সেক্ষেত্রে 1 নং সমীকরণ হতে পাই 0 ইকুয়াল টু DU প্লাস PDV, এবং সেইখান থেকে আমরা যদি সমাধান করতে থাকি তারপর আমরা এটাকে ইন্টিগ্রেশন করব, কারণ EV দ্বারা ভাগ করেও সমাকলন করে EV দ্বারা ভাগ করলাম এবং সমাকলন করলাম, এবং আমরা সবশেষে পেয়ে যাচ্ছি আমাদের EV টু দি পাওয়ার 4/3, এটা ইকুয়াল টু কনস্ট্যান্ট। স্টিফেনের সূত্র হতে E ইকুয়াল টু সিগমা টু দি পাওয়ার টি, আমরা স্টিফেনের সূত্র কতে দেখেছি, সেটা থেকে আমরা কী করতে পারি, এটাও কনস্ট্যান্ট, এবং সেখান থেকে আমরা একটু পরিবর্তন করে সিগমাটাকে ওই পাশে নিয়ে নিলাম। আমরা এই চিত্রটা খেয়াল করি, চিত্রের মধ্যে কী কী টার্ম দেওয়া আছে। আমাদের এই কোণগুলো লাগবে আলফা বিটা গামা, এবং এটা হতো আর, এবং এখানে ABC CD, এবং এটা ও বিন্দু, আর এটা হলো আমাদের AB রেখা। তারপর স্টিফেনের সূত্র থেকে আমরা এটাকে 6 নম্বর সমীকরণ হিসেবে লিখে রাখলাম, কারণ এটা আমাদের পরবর্তীতে কাজে লাগবে, এবং আমরা অনেক সমীকরণ লাগবে, এটা অনেক বড় একটা প্রমাণ। তো এই ক্ষেত্রে আমাদের লার্মারের উপপাদ্য অনুযায়ী আমরা লিখতে পারি ল্যামডা প্রাইম বাই ল্যামডা ইকুয়াল টু, তো এখানে সি হলো আলোর বেগ, এবং এখানে সি প্লাস ইউ, সি মাইনাস ইউ হবে, ভাগ হিসেবে থাকবে, এবং এটাকে সমাধান করলে আমরা পাই ল্যামডা প্রাইম ইকুয়াল টু 1 প্লাস 2u বাই সি ইন্টু ল্যামডা। এটাকে আমরা সমীকরণ ধরে রাখলাম। পরবর্তীতে যদি বিকিরিত রশ্মি বা বিকিরণ রশ্মি আর এর সাথে আলফা কোণ উৎপন্ন করে, যেটা আমরা চিত্রতে দেখলাম, তাহলে আমরা ইউকে ইউ কজ আলফা দ্বারা প্রতিস্থাপন করতে পারি। তাহলে ল্যামডা প্রাইম ইকুয়াল টু 1 প্লাস 2u কজ আলফা ডিভাইডেড বাই সি ইন্টু ল্যামডা। আমরা প্রতিস্থাপন করলাম ইউ কজ আলফা দ্বারা। তারপর মনে করি T ইকুয়াল টু 0 থেকে শুরু করে 1 সেকেন্ডে বিকিরণ রশ্মির পর্যায়ক্রমিক প্রতিফলন দ্বারা S1 S2 S3 Sn দৈর্ঘ্য বিশিষ্ট যা অতিক্রম করে। তাহলে চিত্র হতে কি পাচ্ছি, S1 প্লাস S2 প্লাস S3 এবং Sn পর্যন্ত। তো কজ আলফা ইকুয়াল টু S1 বাই 2 R কিউব, কজ বিটা ইকুয়াল টু S2 বাই 2, এটা হলো কমা R কিউব না 2R, S2 বাই 2R, কজ গামা ইকুয়াল টু S3 বাই 2R। তো 8 নং সমীকরণ হতে পাই, অর্থাৎ আমাদের এই যে 8 নং সমীকরণটা যেটা ছিল, এটা হতে আমরা
লিখবো ল্যামডা প্রাইম ইকুয়াল টু, এইখানে আমরা আমাদের এই মানটা বসিয়ে দেবো, অর্থাৎ S1 এর মানটা বসিয়ে দিলাম, যার ফলে আমরা এরকম একটা সমীকরণ পেলাম, যেটাকে 10 নম্বর দিয়ে রাখলাম। n সংখ্যক প্রতিফলনের পর বিকিরিত রশ্মিটি কী দাঁড়াবে? আমরা যদি এটাকে এভাবে পর্যায়ক্রমিকভাবে লিখি এর মতো করে, 9 এর মতো করে, তাহলে আমরা অবশেষে একটা মান পাবো। তাহলে ল্যামডা প্রাইম মাইনাস ল্যামডা ইকুয়াল টু ডিডিটি অফ ল্যামডা। মধ্যবর্তী হিসাবগুলো আমি দেখাচ্ছি না, এগুলো আপনারা দেখে নেবেন, আমি জাস্ট মূল পয়েন্টগুলো বলে যাচ্ছি। আর এটা অনেক বড়, তাই প্রমাণ করতে অনেক সময় লাগবে, তাই আমি স্কিপ করে যাচ্ছি। এরপর একইভাবে ইউ ইকুয়াল টু ডিডিটি অফ আর আমরা এইভাবে দেখিয়ে দিলাম, বিস্তারিত না করে জাস্ট সরাসরি এটা দেখিয়ে দিলাম। 11 নং সমীকরণ হতে আমরা যেটা পাচ্ছি যে ডিডিটি অফ ল্যামডা ইকুয়াল টু, এটাকে সমাকলন করার পর এটাকে যেটা পেলাম সেটাকে আমরা ধরে রাখলাম, অর্থাৎ অনেক সমীকরণ ধরে থাকে এখানে। তো আমরা জানি গোলকের যে আয়তন সেটা হলো 4/3 পাই আর কিউব, এবং ডিবি ইকুয়াল টু, অর্থাৎ ক্ষেত্রফল ইকুয়াল টু 4 পাই আর স্কোয়ার। সেখান থেকে আমরা ডি আর ডিভাইডেড বাই আর ইকুয়াল টু একটা সমীকরণ পেলাম, এটাকে 11 বি ধরলাম। তারপর এটাকে আমরা সমাকলন যদি করি, অর্থাৎ আমাদের এই যে 11 এ ছিল সেটাকে যদি আমরা সমাকলন করি এখান থেকে মান বসিয়ে, তাহলে আমরা পেয়ে যাচ্ছি ল্যামডা ইকুয়াল টু ভি টু দি পাওয়ার 1/3। 6 নং সমীকরণ হতে টি ভি টু দি পাওয়ার 1/3 ইকুয়াল টু কনস্ট্যান্ট লেখা যায়, এবং ল্যামডা ইকুয়াল টু কনস্ট্যান্ট 1/t হতে ল্যামডা সমানুপাতিক 1/t লেখা যায়। সুতরাং ভিএন এর প্রথম সূত্র বা ভিএন এর স্মরণ সূত্রটি প্রতিপাদিত হলো, যেই ক্ষেত্রে টি ইন্টু ল্যামডা ইকুয়াল টু কনস্ট্যান্ট, আবার ল্যামডা ইকুয়াল টু 1/t, অর্থাৎ এটাই আমাদের সেই সূত্র, যেটা হলো আমাদের তরঙ্গ দৈর্ঘ্য টি এর সাথে ব্যস্তানুপাতিক, তাপমাত্রার সাথে বা পরম তাপমাত্রার সাথে ব্যস্তানুপাতিক। অর্থাৎ এটা আমরা আমাদের সরল সূত্রের মধ্যে যেটা দেখেছিলাম, যে তরঙ্গ দৈর্ঘ্য কৃষ্ণ বস্তুর পরম তাপমাত্রা, সেটাকে আমরা টি দ্বারা প্রকাশ করি, পরম তাপমাত্রাকে, পরম তাপমাত্রা টি এর